ফোকাসিং এ এত ঝামেলা তো হওয়ার কথা না, ফোকাসে এত ঝামেলা তো হওয়ার কথা না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা যদি হোয়াইট করে দেই, এখন মনে হয় ফার বেটার, তাই না? আসলে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে হচ্ছে বেশি মনে হয় ফোকাস করতেছে না, তাই না? এখন আই থিঙ্ক তোমাদের জন্য এটা অনেক ফার বেটার হয়ে গেছে অপশনটা। আমার মনে হচ্ছে এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তোমরা। আসলে ব্যাকগ্রাউন্ড প্রবলেম করছিল, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো এখন থেকে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আসলে সবসময় আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখবো। হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখলে হচ্ছে আমাদের জন্য দেখতে সুবিধা হবে, ঠিক আছে? হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখবো এখন থেকে। ব্যাকগ্রাউন্ডে প্রবলেম হচ্ছিল, তো ব্যাকগ্রাউন্ড প্রবলেম কারণে আসলে আমরা এতক্ষণ পর্যন্ত হয়তো দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। যদি দেখা যায় তাহলে চলো আমরা শুরু করি। হ্যাঁ, আর টুকিটাকি একটু সমস্যা থাকতে পারে, কারণ হচ্ছে ওয়াইফাই আজকে একটু বেশি প্রবলেম করতেছে, মানে গত দিনের তুলনায় আজকে ওয়াইফাই প্রবলেমটা অনেক বেশি, বুঝছো? হ্যাঁ, এই জন্য হচ্ছে নেটওয়ার্ক সমস্যার কারণেই হচ্ছে আসলে আমাদের একটু প্রবলেম হচ্ছে। এখন ওয়াইফাই তো আসলে প্রত্যেকদিন একরকম চলবে না, আমার কথা মতো তো চলবে না। যদি চলতো তাহলে ভালোই তো, নাকি? আচ্ছা চলো দেখি। ওকে, দেরি হয়ে গেল অনেকটা, তো তারপরেও আমরা শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। চলো আমরা তাহলে শুরু করি। এখন একটু ধূপধাপ অঙ্ক করে ফেলবো। আমরা হচ্ছে ধূপধাপ কিছু জিনিস আমরা একটু পড়ে ফেলবো, তারপর হচ্ছে আমরা দেখি কতটুকু পর্যন্ত আসলে আমরা পড়তে পারি, ঠিক আছে? কতক্ষণ পর্যন্ত পড়া যায় চলো আমরা দেখি। আচ্ছা, তাহলে সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন করে ফেলবা। আমরা এখনই আমাদের ক্লাসটা শুরু করছি, সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন করবা। ওকে, সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন করো, ঠিক আছে? সবাই একটু দ্রুত জয়েন করবা। প্রশ্নটাকে এখানে রাখি, হ্যাঁ, প্রশ্নটা একটু এখানে রাখি। হ্যাঁ, একটু বড় করে দিই, একটু বড় করে দিলে হয়তো তোমাদের দেখতে সুবিধা হবে। প্রশ্নটাকে আমি আর গোছানোর সময় পাইনি, আসলে সময় পেলে ভালো হতো। আচ্ছা প্যারা নেই, একটু বড় করে দিলাম। হ্যাঁ, একটু বড় করে দিলে হয়তো তোমাদের জন্য দেখতে অনেক সুবিধা হবে। আর ব্যাকগ্রাউন্ডটা এখন থেকে সাদাই রাখবো। হ্যাঁ, কেউ যদি কখনো যদি কালো রাখি তাহলে আমি একটু মনে করে দিও যে ভাই কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে না। কালো ব্যাকগ্রাউন্ড দিলে ওই লাইট সাদা, তো সাদা লাইটে কালো ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফোকাস করতে পারে না, এটা হচ্ছে ঝামেলা। আচ্ছা, তো আর আশা করি আজকে আমার ক্লিয়ার দেখা যাচ্ছে। অনেকের গতকাল হচ্ছে খুব আক্ষেপ ছিল যে ভাই আর দেখতে পারতেছি না, তো ভাইয়ারা দেখার কিছু নাই আসলে। হ্যাঁ, পড়াশোনা করতে থাকো, আমাকে দেখার কিছু নাই, বোর্ডের দিকে নজর রাখো। ওকে, দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি, রাজশাহী বোর্ড 2017, রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ কত? তো চলো আমরা দেখি রাস্তাটার প্রকৃত ব্যাংকিং কোণ কত হয়। হ্যাঁ, রাস্তাটার প্রকৃত ব্যাংকিং কোণ চলো আমরা দেখি কত হয়। রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ কত? কি কি দেওয়া আছে ভাইয়া? রাস্তার কোন এক বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে, আর দেওয়া আছে, উভয় পাশের উচ্চতার পার্থক্য এইচ দেওয়া আছে, রাস্তার প্রস্থ 5 মিটার দেওয়া আছে। তাহলে সব তো দেওয়াই আছে, ব্যাংকিং কোণ ব্যাপার মানে বের করা কোনো ব্যাপার না। তাহলে এখানকে আমরা কি করব, আমরা প্রথমে চিত্রটা এঁকে নিব। তোমরা প্রথমে কি করবা, চিত্রটা এঁকে নিবা। গরুর গ, ঠিক আছে, গরুর গতে তোমরা প্রথমে এই চিত্রটা এঁকে নিবা। এরকম একটা চিত্র আঁকবা, ঠিক আছে? এরকম একটা চিত্র এঁকে নিবা। ফার্স্ট কাজ হচ্ছে এরকম একটা চিত্র এঁকে নেওয়া। তো চিত্র আঁকলা, এই এবং এই দিলা, ঠিক আছে? এই চিত্রের মধ্যে আমাদের কি কি দেওয়া আছে বলো তো? রাস্তার ব্যাসার্ধ হচ্ছে 50 মিটার, সরি রাস্তার প্রস্থ কত? 5 মিটার। তাহলে প্রস্থ 5 মিটার এবং উচ্চতা কত? 0.5 মিটার। ওকে, এগুলো দেওয়া আছে। তাহলে এইচ দেওয়া আছে, ডি দেওয়া আছে। এটা সমান কি? ডি। আর এটা কি? এটা হচ্ছে আমাদের এইচ। তাহলে ডি এবং এইচ যদি দেওয়া থাকে, আমাকে বলছে রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ থিটা ইকুয়াল টু হোয়াট? থিটা কত বের করতে বলেছে। তো আমরা কি জানি ভাইয়া? আমরা জানি এখানে আমাদের ত্রিভুজটা কি? আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু ভূমি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত এখানে? এইচ, অতিভুজ কত? ডি। তাহলে আমরা বের করবো কি? আমরা বের করবো থিটা। তাহলে থিটা ইকুয়াল টু কত? থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এইচ বাই ডি।
তাহলে আমরা এখানে যে মান যদি বসিয়ে দিই, সাইন ইনভার্স h কত 0.5, d কত 5, দেওয়ার পর যদি তোমরা হিসেব নিকেশ করো তাহলে এই ভ্যালুটা কত আসবে? এই ভ্যালুটা আসবে 5.74 ডিগ্রি। তাহলে রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ হবে 5.74 ডিগ্রি। ওকে, তো আশা করি এই ছোট অঙ্কটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এই অঙ্কটা আসলে বোঝার মতো কিছুই না, এজ সিম্পল, ঠিক আছে? সবাই সহজে অঙ্কটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে ম্যাথে আমরা যদি যাই, সেম প্রশ্ন হবে। তো আমি সেম প্রশ্নটা আরেকবার একটু নিয়ে আসি, যেহেতু আরেকটা স্লাইডের মধ্যে লিখবো, তো আমি সেম প্রশ্নটা একটু আনি। রাজশাহী বোর্ড 2017, তাই না? রাজশাহী বোর্ড 2017, যেহেতু কোয়েশ্চেনটা ছোট ছিল সেজন্য আমরা কি করব, দুইটা স্লাইডে কোয়েশ্চেনটাকে রাখি। হ্যাঁ, ছোট কোয়েশ্চেন কি করা যাবে, দেখো এইটা দেখো। এটার জন্য আমরা এখন ঘোড়ার ঘ করব। কি বলছে? উদ্দীপকের রাস্তায় যদি আমরা 108 কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ি চালাতে চাই তাহলে নিরাপদে চালানো সম্ভব কিনা। হ্যাঁ, তাহলে গাড়ির বেগ কত? 108 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা কি ভি, নিরাপদে চালাতে পারবো কিনা, তার মানে বের করতে হবে কি ভি ম্যাক্স, মানে সর্বোচ্চ নিরাপদ বেগ বের করতে হবে। তাহলে ভি আমাদের দেওয়া আছে, ভি ম্যাক্স আমরা বের করব, তুলনা করব। যদি ভি ম্যাক্স যদি বেশি আসে নিরাপদে চালাতে পারবে, মানে ও যে বেগে চালাচ্ছে তার থেকে ভি ম্যাক্স বেশি, তার মানে কি সে নিরাপদে চালাতে পারবে। আর যদি ভি ম্যাক্স কম আসে তাহলে নিরাপদে চালাতে পারবে না। তাহলে চলো আমরা একটু লিখি। হ্যাঁ, একটু জিনিসটা করি। দেখো এখানে আমাদের গাড়ির বেগ এটা আমরা কততে পাই? প্রশ্ন থেকে পাই। গাড়ির বেগ ভি ইকুয়াল টু 108 কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ডে নিব। তাহলে মিটার পার সেকেন্ডে নিলে 108কে আমরা 3.6 দিয়ে ভাগ করব, ভাগ করলে এটা মিটার পার সেকেন্ডে চলে যাবে। তাহলে আনসারটা কত আসবে? 30 মিটার পার সেকেন্ড। তাহলে গাড়িটা আমরা 30 মিটার পার সেকেন্ড বেগে চালাতে চাচ্ছি। এখন আমরা বের করতে চাচ্ছি তাহলে আমাদের গাড়িটার পারমিসিবল ম্যাক্সিমাম ভেলোসিটি কত, মানে সর্বোচ্চ কত বেগে সে বাঁক নিতে পারবে সেটা। তাহলে সেটার জন্য আমাদের দেখো কি কি দেওয়া আছে, ওই যে আর দেওয়া আছে, টি দেওয়া আছে, ডি দেওয়া আছে, এইচ দেওয়া আছে। তাহলে tan থিটা ইকুয়াল টু কি ভি স্কয়ার বাই আর জি, ওই ভি স্কয়ারটা কি ভি ম্যাক্স। তাহলে লিখবো আবার tan থিটা ইকুয়াল টু ভি ম্যাক্স স্কয়ার ডিভাইডেড বাই আর জি। তাহলে এখান থেকে আমরা ভি ম্যাক্স বের করব। ভি ম্যাক্স ইকুয়াল টু কত আসবে? রুট ওভার আর জি tan থিটা। তাহলে সমান আমরা কত লিখবো? ভি ম্যাক্স ইকুয়াল টু, যদি আর এর মান বসাও, আর এর মান কত? আর এর মান হচ্ছে 50 মিটার, জি এর মান 9.8 এবং tan থিটার মান কত? 5.74 ডিগ্রি, 5.74 ডিগ্রি, ঠিক আছে? tan 5.74 ডিগ্রি। আচ্ছা, এটা একটু ছোট করে লিখি, নাহলে জায়গা নেবে না, দেখতে বেশি লাগবে। তাহলে এটা হবে tan, নিচে লিখি, হ্যাঁ, 5.74 ডিগ্রি, 5.74 ডিগ্রি। তাহলে এটা যদি হিসাব করো তাহলে তোমাদের ভি ম্যাক্স কত আসবে? হিসাব করলে আমাদের ভি ম্যাক্স আসবে ভাইয়া, ভি ম্যাক্স আসবে আমাদের 7 মিটার পার সেকেন্ড, 7 মিটার পার সেকেন্ড আসবে, 7 মিটার পার সেকেন্ড। তাহলে কিছু হইলো, তুমি যে রাস্তায় 7 মিটার পার সেকেন্ড বেগে বেগ নিতে পারবা সেই রাস্তায় তুমি যদি 30 মিটার পার সেকেন্ড বেগে বেগ নাও তাহলে তুমি কোথায় গিয়ে পড়বা বলো তো? হ্যাঁ, তুমি হচ্ছে রহিম ভাইয়ের খেতে গিয়ে পড়বা না, ধান খেতে গিয়ে পড়বা না, একদম উল্টায় পড়বা, ঠিক আছে? তোমার বাহাদুরি সব শেষ। যদি বাইচাও থাকো কুমুর মতো বাইচা থাকতে হবে, তাহলে এরকম করা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা এখানে তাহলে কি লিখতেছি দেখো, তাহলে যেহেতু আমরা দেখতে পেলাম যে আমাদের ভি ম্যাক্স থেকে ভি অনেক বেশি, ভি ম্যাক্স থেকে ভি আমাদের বেশি, তার মানে আমরা 108 কিলোমিটার পার আওয়ার বেগে নিরাপদে চালানো সম্ভব না। আমরা তখন আনসারটা লিখে দিব, উদ্দীপকের রাস্তায় 108 কিলোমিটার বেগে নিরাপদে গাড়ি চালানো সম্ভব না। ঠিক আছে? তো আশা করি এই ম্যাথটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমি আশা করছি এই ম্যাথটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এই ম্যাথটা যদি সবাই বুঝতে পারো তাহলে চলো আমরা পরের ম্যাথটাতে চলে যাই। পরের ম্যাথটাতে দেখি আমাদেরকে কি বলেছে। এটার ব্যাকগ্রাউন্ডটা তো চেঞ্জ করতে হবে, তাই না? ব্যাকগ্রাউন্ড না চেঞ্জ করলে তো ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আরো শখ করে ভাবলাম যে আজকে তোমাদেরকে কালা সাদা ব্যাকগ্রাউন্ডে পড়াবো, হলো না। আচ্ছা দেখো, কুমিল্লা বোর্ড 2017 দেখো, কুমিল্লা বোর্ড 2017, এটা বেশ ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন আমাদেরকে বলেছে 142 সেন্টিমিটার এবং 122 সেন্টিমিটার ব্যাসের দুটি বৈদ্যুতিক পাখা বানানো হয়েছে। খুব ভালো কথা, ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বের করার কোনো ব্যাপার না, আমরা 2 দিয়ে ভাগ করে দিব তাহলে আমাদের ব্যাসার্ধ চলে আসবে। ঠিক আছে, প্রথমটা মিনিটে 150 বার ঘুরে, মিনিটে এতবার বলেই ওমেগা বের করতে মন চাইবে, তার মানে আমরা প্রথমটার ওমেগা বের করতে পারবো। দ্বিতীয়টা মিনিটে 180 বার ঘুরে, তার মানে ওটার জন্য আমরা ওমেগা বের করতে পারবো। ঠিক আছে, সুইচ বন্ধ করার 2 সেকেন্ড পর উভয় পাখা থেমে যায়, তার মানে যখন পাখাটা চলমান অবস্থায় ছিল মিনিটে সে 150 বার ঘুরে। যখন তুমি সুইচ অফ করে দিছো তখন পাখাটা থেমে যাওয়ার আগে কয়েকবার ঘুরবে না? তুমি সুইচ বন্ধ করার পর 2 সেকেন্ড সময় লাগে পাখাটা থামতে, দুইটা পাখারই 2 সেকেন্ড সময় লাগে। এই 2 সেকেন্ডের মধ্যে কোন পাখাটা কয়বার ঘুরবে সেটা আমাদের বের করতে বলেছে ঘোড়ার ঘতে। মানে সুইচ বন্ধ করে দিয়েছো, এখন পাখাটা আস্তে আস্তে বন্ধ হবে, তার মানে শেষ বেগ কত? 0 হবে।
কৌণিক বেগ, শেষ কৌণিক বেগ মানে কি ওমেগা এফ, ওমেগা এফ ইকুয়াল টু 0 হবে। এখন ওমেগা এফ ইকুয়াল টু 0 করার জন্য আমার কতবার ঘুরবে প্রত্যেকটা পাখা সেটা বের করতে হবে। তাহলে চলো একটা একটা করে করি। প্রথম প্রশ্ন দেখো আমাদেরকে কি বলেছে, আমি আরেকটু বড় করে দিই, যেহেতু হচ্ছে তোমাদের দেখতে হয়তো বা প্রবলেম হতে পারে, তো সেহেতু আমি এই জিনিসটাকে আরেকটু বড় করে রাখি। বড় করতে তো সমস্যা নেই, স্লাইড তো আমাদের কাছে হাজার হাজার আছে, প্যারা নেই। তাহলে দেখো প্রথম পাখাটির প্রান্ত বিন্দুতে কেন্দ্রমুখী ত্বরণ হিসাব করো। তাহলে প্রথম পাখার প্রান্ত বিন্দুতে কেন্দ্রমুখী ত্বরণ কত হবে খেয়াল করো। আমরা কেন্দ্রমুখী বলের সূত্র জানি সবাই, তাই না? আমরা জানি এফ ইকুয়াল টু বা এফ সি কেন্দ্রমুখী বল ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, এটা আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, এটা একটু এখানে না লিখে আমার কাছে মনে হয় আমি যদি এইদিকে লিখি তাহলে হচ্ছে বেটার হয়। এটা এখানে না লিখে, হ্যাঁ, আমরা এখান থেকেই করি, পরের স্লাইডে আবার নিয়ে নিব, সমস্যা নেই। তো দেখো আমরা জানি কেন্দ্রমুখী ত্বরণ বের করতে বলেছে, তাই না? বাট আমরা জানি কেন্দ্রমুখী বল এফ সি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এম ভি স্কোয়ার বাই আর, এখানে তো ভাইয়া রৈখিক বেগ নাই, এখানে আছে কৌণিক বেগ, মিনিট 150 বার ঘুরে প্রথম পাখা। তাহলে ভি ইকুয়াল টু কত লেখা যায় বলতো, ওমেগা আর, ভি ইকুয়াল টু ওমেগা আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বা এফ সি ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই আর। নিচে আর উপরে আর স্কোয়ার যদি কাটাকাটি করো তাহলে কত আসবে বলতো, এম ওমেগা স্কোয়ার আর। তাহলে কেন্দ্রমুখী বলের সূত্র যদি রৈখিক বেগ দিয়ে করো তাহলে কত আসবে, এম ভি স্কোয়ার বাই আর, আর কৌণিক বেগের সাপেক্ষে যদি করো তাহলে আসবে এম ওমেগা স্কোয়ার আর। তাহলে আমাদের উদ্দেশ্য রৈখিক কৌণিক মানে আমাদের উদ্দেশ্য কেন্দ্রমুখী বল বের করা না, আমাদের উদ্দেশ্য কেন্দ্রমুখী ত্বরণ বের করা। এই যে দেখো এখানে বলছে কেন্দ্রমুখী ত্বরণ, তো ভাই বলের ভেতর ত্বরণ আছে, কারণ বল মানে ভর গুণ ত্বরণ। তাহলে এফ সি ইকুয়াল টু আমরা বলতে পারি এম ইন্টু এসি, তাই না? ভর গুণ ত্বরণ, এই যে কেন্দ্রমুখী ত্বরণ সেন্ট্রিফিউগাল এক্সিলারেশন, এই জন্য সি দিয়ে লিখলাম, ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, এম ওমেগা স্কোয়ার আর। তাহলে এম এম কাটা, যেহেতু দুইটা একই জিনিসের একই পাখার ভর দুইটাই, তার মানে কেন্দ্রমুখী ত্বরণের ফর্মুলা আমরা পাচ্ছি ওমেগা স্কোয়ার আর। এখন আসো ওমেগার মান বের করি, এসি ইকুয়াল টু ওমেগা মানে কি 2 পাই এন বাই টি, তাহলে 2 পাই এন বাই টি হোল স্কোয়ার, 2 পাই এন বাই টি হোল স্কোয়ার ইন্টু আর। এখন আমরা মান বসাই, মান যদি বসাও 2 পাই, এন এর মান কত, প্রথম পাখা ঘুরবে 150 বার, তাহলে এন এর মান 150, টি এর মান কত 1 মিনিট মানে 60 সেকেন্ড হোল স্কোয়ার ইন্টু আর। প্রথম পাখার ব্যাস কত, 142 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত 71 সেন্টিমিটার, 2 দিয়ে ভাগ করলে মিটারে নিলে কত আসবে 0.71, 0.71। তাহলে আমরা যদি হিসেব করি তাহলে আমাদের ফাইনালি রেজাল্টটা কত আসবে, কেন্দ্রমুখী ত্বরণ আমাদের ফাইনালি কত আসবে এটা আমি দেখে বলে দিচ্ছি তোমাদেরকে। আমাদের ফাইনালি কেন্দ্রমুখী ত্বরণ কত আসে ভাইয়া, আমাদের ফাইনালি আমাদের কেন্দ্রমুখী ত্বরণ আসবে 175.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার আসবে না, মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে। কেন? কারণ এ বের করছি, রৈখিক ত্বরণ বের করেছি আমরা, কিন্তু কৌণিক ত্বরণ বের করি না। কৌণিক ত্বরণ হলে এটা হতো আলফা সি, কৌণিক ত্বরণকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি, রৈখিক ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি, তাহলে এটার একক আসবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আশা করি এই কনসেপ্টটা তোমরা সবাই বুঝতে পেরেছো। পরের অঙ্কে যাই, চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্কের জন্য আমি আবার ছবিটা একটু নিয়ে আসি, প্রশ্নটা বারবার প্রশ্ন আনা লাগতেছে, তাই না? বারবার প্রশ্ন আনতে হচ্ছে, ব্যাপার না, তোমাদের জন্য না হয় ভাই একটু কষ্ট করলাম, প্যারা নেই। চলো দেখি পরের প্রশ্নটা, দেখি কি বলেছে। পরের প্রশ্নে বলেছে সুইচ বন্ধ করার পর থেমে যাওয়ার আগ পর্যন্ত উভয় পাখা সমান সংখ্যক বার ঘুরে থেমেছে যাচাই করো। তার মানে প্রথম পাখা যতবার ঘুরবে দ্বিতীয় পাখাও ততবার ঘুরবে কিনা সেটা যাচাই করতে বলেছে। তো যাচাইটা কিভাবে করবা, কৌণিক সরণ বের করতে হবে। এখানে কৌণিক সরণ মানে কি, রৈখিক সরণ মানে হচ্ছে এস, কৌণিক সরণ মানে হচ্ছে থিটা, কারণ পাখাটা ঘুরবে, ঘুরলে কৌণিক দূরত্ব অতিক্রম করবে। তাহলে কৌণিক সরণ বের করতে হবে, দুই ক্ষেত্রেই কৌণিক সরণ থিটা বের করতে হবে। এরপরে কি করবা, কয়বার ঘুরবে, আমরা জানি একবার ঘুরলে 2 পাই পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে আমাদের কয়বার ঘুরবে সেটা কিভাবে বের করব। তুমি যে কৌণিক সরণ থিটা পাবা, সেই থিটাকে যদি তুমি 2 পাই দিয়ে ভাগ করো তাহলে তুমি ফাইনালি পেয়ে যাবা কতবার ঘুরবে। তো চলো আমরা আজাইরা না গে যায় এখন হচ্ছে এই অঙ্কটা ডিটেলসে করি, ঠিক আছে? দেখো জিনিসটা একটু বোঝো।
তাহলে দেখো সুইচ বন্ধ করার পর থেমে যাওয়ার আগ পর্যন্ত উভয় পাখা সমান সংখ্যকবার ঘুরে থেমেছে কিনা। তাহলে আমরা প্রথমে লিখব প্রথম পাখার ক্ষেত্রে, আমরা প্রথম পাখার ক্ষেত্রে দেখব থেমে যাওয়ার আগে, সুইচ বন্ধ করার পর এবং থেমে যাওয়ার আগে, মানে এই যে 2 সেকেন্ড সময় সে কয়বার ঘুরেছে। দেখো সুইচ বন্ধ করেছো, থেমে গেছে, এর মধ্যবর্তী সময় কত? 2 সেকেন্ড। কারণ যখন সে চলছিল তখন তো সে মিনিট 150 বার ঘুরছিল, বা যখন তুমি সুইচ বন্ধ করেছো তখন হচ্ছে সে 2 সেকেন্ড পর থেমে গেছে। তাহলে সুইচ বন্ধ করার পর থেমে যাওয়ার আগ পর্যন্ত, তাহলে ওই 2 সেকেন্ডে প্রথম পাখাটা কয়বার ঘুরেছে সেটা বের করতে হবে। তাহলে চলো দেখি, প্রথম পাখার ক্ষেত্রে আমাদের আদিবেগ ওমেগা আই সমান কত? প্রথম পাখা মিনিটে 150 বার ঘুরে, তাহলে 2 পাই এন এর মান কত? 150 ডিভাইডেড বাই 60। যদি হিসাব করো এটার মান আসবে 5 পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে প্রথম পাখার আদি কৌণিক বেগ 5 পাই রেডিয়ান পার সেকেন্ড। প্রথম পাখার শেষ কৌণিক বেগ কত? ভাই শেষ এসে থেমে যাবে, তার মানে 0 রেডিয়ান পার সেকেন্ড। একটা কথা সব সময় মনে রাখবা, থেমে গিয়েছে, থামানোর চেষ্টা করেছে, থামা কথাটা থাকলেই শেষ বেগ 0। ঠিক আছে, তুমি থামাতে পারো বা না পারো, শেষ বেগ 0। তারপর দেখো সময় কতক্ষণ লেগেছে ভাইয়া? সময় লেগেছে 2 সেকেন্ড। তাহলে আমরা বের করব প্রথম পাখার জন্য থিটার মান কত। প্রথম পাখার জন্য থিটাকে আমরা কি বলবো? থিটা 1। তাহলে থিটা 1 ইকুয়াল টু কি? এটা একটু বোঝো, তোমরা 9-10-এ ফর্মুলা শিখেছিলাম, মনে আছে কিনা দেখো তো। 9-10-এ তোমরা ফর্মুলা পড়েছো ভাইয়ারা, S ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এই ফর্মুলাটা আমরা সবাই পড়েছি, তাই না? অধ্যায় 2-এ পড়েছি, নিউটনের গতিসূত্র S ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ওটাকে কৌণিক ক্ষেত্রে রিপ্লেস করে দাও, S এর জায়গায় লিখেছি থিটা, ইউর জায়গায় কি লিখবো? ওমেগা আই, ভি এর জায়গায় কি লিখবো? ওমেগা এফ ডিভাইডেড বাই 2 ইন্টু টি কত? টি হচ্ছে 2 সেকেন্ড আসবে। তাহলে চলো মান বসাই। ওমেগা এই কত? ওমেগা আই হচ্ছে 5 পাই, ওমেগা এফ হচ্ছে 0 ডিভাইডেড বাই 2 ইন্টু 2, 2 কাটা। তার মানে সে প্রথমটা 5 পাই রেডিয়ান পরিমাণ ঘুরবে থেমে যাওয়ার পূর্বে। রৈখিক সরণের একক হচ্ছে মিটার, কৌণিক সরণের একক হচ্ছে রেডিয়ান। মানে রৈখিককে যাকে তুমি মিটার বলছো, কৌণিক অবস্থায় তাকে আমরা রেডিয়ান বলবো। ঠিক আছে, যারা 26 ব্যাচের আছো তোমরা গতিবিদ্যায় এই জিনিসগুলো ভালো করে পড়বা, আমি হয়তো তোমাদেরকে পরবর্তীতে পড়াবো ইনশাল্লাহ। তাহলে দেখো, তাহলে থিটা 1 ইকুয়াল টু আমাদের কত আসছে? 5 পাই রেডিয়ান আসছে থিটা 1। এখন চলো আমরা বের করে দেখি থিটা 2 কত আসে। চলো থিটা 2 বের করি দ্বিতীয় পাখার ক্ষেত্রে। আচ্ছা, এটা কি শেষ হয়েছে অঙ্ক? না, এখনো শেষ হয়নি, অঙ্কটা ক্লিয়ার শেষ করে দিই। দেখো, তাহলে আমাকে বলছে কয়বার ঘুরবে। সে থেমে যাওয়ার পূর্বে 5 পাই রেডিয়ান পরিমাণ অতিক্রম করে, তাহলে থেমে যাওয়ার পূর্বে তার ঘূর্ণন সংখ্যা কত? ঘূর্ণন সংখ্যাকে আমরা প্রকাশ করব n1 দিয়ে, তাহলে সুতরাং n1 ঘূর্ণন সংখ্যা ইকুয়াল টু কত আসবে? থিটা 1 ডিভাইডেড বাই 2 পাই। কেন? কারণ একবার ঘুরলে 2 পাই পরিমাণ অতিক্রম করে। খেয়াল করো, এটা ঐকিক নিয়ম। এইভাবে দেখো, 2 পাই পরিমাণ অতিক্রম করতে সে কয়বার ঘুরে? একবার। তাহলে 5 পাই পরিমাণ অতিক্রম করতে সে কয়বার ঘুরবে? 5 পাই বাই 2 পাই। তো ভাই আমি তো 5 পাই বাই 2 পাই লিখতেছি, থিটা 1 এর মান 5 পাই না? তাহলে ওই অঙ্কটাই কি আমি এখানে করেছি না? ওইটাই এখানে করেছি না? তাহলে চলো আমরা এটা মিলিয়ে ফেলি। তাহলে আমাদের ঘূর্ণন সংখ্যা n ইকুয়াল টু কি? থিটা বাই 2 পাই। তাহলে এখানে থিটার মান কত? থিটার মান এখানে হচ্ছে আমাদের থিটার মান হচ্ছে 5 পাই ডিভাইডেড বাই 2 পাই। তাহলে পাই পাই কাটা, 5 কে 2 দিয়ে ভাগ করলে কত? 2.5। তাহলে 2.5 বার ঘুরবে। তো 2.5 বার না লিখে এটাকে আমরা সুন্দর করে 2.5 রেভলিউশন বলতে পারি, মানে ঘূর্ণনকে আমরা ইংলিশে রেভলিউশন বলি। তাহলে প্রথম পাখা থেমে যাওয়ার আগে 2.5 রেভলিউশন দিবে। এখন আসো দ্বিতীয় পাখার ক্ষেত্রে বের করি। দ্বিতীয় পাখা তোমাদের জন্য একদম ইজি হওয়ার কথা, এটা আসলে আমার করে দেওয়ার কিছু নাই, তারপর আমি একটু দেখাই দিই, হলুদ কালি দিয়ে দেখাই। হ্যাঁ দেখো, দ্বিতীয় পাখার ক্ষেত্রে আমি অত ডিটেলসে করতে যাব না, একটু শর্টকাট করে ফেলি। দ্বিতীয় পাখার ক্ষেত্রে আমি সরাসরি থিটা 2 এখান থেকে করি। হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা নিজেরা বাসে একটু করে নিও, তারপর আমি বলে দিই। দেখো, দ্বিতীয় পাখার ক্ষেত্রে আমাদের ওমেগা আই কত? দ্বিতীয় পাখা সেকেন্ড মিনিটে কয়বার ঘুরে? 180 বার ঘুরে ভাইয়া। তাহলে 180 বার ঘুরলে ওমেগা ইকুয়াল টু কত? ওমেগা ইকুয়াল টু দ্বিতীয় পাখার ক্ষেত্রে আমাদের আসবে
2 পাই ইন্টু 180 ডিভাইডেড বাই 60, এটা হিসাব করলে আমাদের আসবে 6 পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে দ্বিতীয় পাখার আদি বেগ 6 পাই রেডিয়ান পার সেকেন্ড, দ্বিতীয় পাখার শেষ বেগ ওমেগা এফ ইকুয়াল টু 0 রেডিয়ান পার সেকেন্ড, এবং দ্বিতীয় পাখার জন্য আমাদের সময় কতক্ষণ লাগবে ভাইয়া? সময় লাগবে এটার জন্য আমাদের সময় লাগবে 2 সেকেন্ড, 2 সেকেন্ড। তাহলে দ্বিতীয় পাখার ক্ষেত্রে আমাদের কৌণিক দূরত্ব কত হবে? θ2 ইকুয়াল টু ওমেগা আই প্লাস ওমেগা এফ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তো আমরা যদি হিসাব করি তাহলে কত আসবে? ওমেগা আই হচ্ছে 6 পাই প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইন্টু 2, তাহলে হিসাব করলে এটা আসবে 3 পাই, সরি 6 পাই। এটা আসবে আমাদের দ্বিতীয় পাখার ক্ষেত্রে আমাদের আসবে 6 পাই, 6 পাই রেডিয়ান। দ্বিতীয় পাখা থেমে যাওয়ার আগে 6 পাই রেডিয়ান পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। তাহলে যদি থেমে যাওয়ার পূর্বে সে যদি 6 পাই পরিমাণ রেডিয়ান যদি অতিক্রম করে, তাহলে দ্বিতীয় পাখার জন্য আমার সে কয়বার ঘুরবে দেখো। তাহলে সুতরাং দ্বিতীয় পাখার ক্ষেত্রে তাহলে আমাদের n সমান কত আসবে? দ্বিতীয় পাখার ক্ষেত্রে তাহলে আমাদের n2 ইকুয়াল টু আসবে θ2 ডিভাইডেড বাই 2 পাই। θ2 এর মান কত? θ2 এর মান হচ্ছে 6 পাই ডিভাইডেড বাই 2 পাই। তাহলে 6 পাই 2 পাই কাটাকাটি করলে আমরা পাচ্ছি 3 রিভলিউশন। তাহলে আমাকে বলছে সমান সংখ্যকবার ঘুরবে কিনা? ঘুরবে না, সমান সংখ্যকবার ঘুরে থামে নাই। একজন 2.5 বার ঘুরেছে, একজন 3 বার ঘুরেছে। তাহলে আমরা এটা এখানে লিখে দিব। তাহলে আমরা একটু লিখে দিই, যেহেতু n1 is not equal to n2, তার মানে আমরা বলবো, তারপরে আমরা প্রশ্নটাই হচ্ছে আনসারে কমেন্ট করে লিখে দিব। অর্থাৎ সুইচ বন্ধ করার পর থেমে যাওয়ার আগ পর্যন্ত উভয় পাখা সমান সংখ্যকবার ঘুরে থামবে না বা সমান সংখ্যকবার ঘুরবে না। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? ভাইয়াকে একটু কমেন্ট একটু জানাও। তারপরে হচ্ছে আমরা আমাদের পরের সিকিউতে চলে যাচ্ছি। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি, দেখি তো কে কে আমাদের ক্লাসে জয়েন করেছে। সোহানুর রহমান আছো, মুশফিক ভাইয়া আছো, সাফাতুল মারুয়া, জান্নাত আছো, নিলয় আছো। আচ্ছা, প্রিন্স আমার স্টুডেন্ট, অফলাইন স্টুডেন্ট বলছো যে আমি স্মার্ট বোর্ডে, হ্যাঁ আমি হচ্ছে স্মার্ট বোর্ড নিলাম, তো এখন থেকে হচ্ছে স্মার্ট বোর্ডেই পড়াচ্ছি। দোয়া করো সবাই আমার জন্য। আর তারপর হচ্ছে নবনী, জি ক্লিয়ার, ঠিক আছে। রোজা বুঝছি, ঠিক আছে। অহনা, জি স্যার বুঝছি, ঠিক আছে। তাহলে ঠিক আছে, তো সবাই যদি আমরা যদি এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ারলি বুঝে থাকি, তাহলে চলো আমরা পরেরটাতে যাই। হ্যাঁ, পরের সিকিউটা দিই, পরের সিকিউটা দিই। পরের সিকিউতে আমাদেরকে কি বলেছে চলো তো দেখি। পরের সিকিউ একটু বড় করে দিই। প্রথম লাইনের ব্যাংকিং কোণ কত? আচ্ছা, একটা ব্রড গ্যাস আর একটা হচ্ছে মিটার গ্যাস। মিটার গ্যাস আসলে ব্যবহার করা হয় আমাদের এই দিকের এলাকায়। রেল লাইন হচ্ছে মিটার গ্যাসের তৈরি। যেমন মনে করো হচ্ছে কি বলে, মিটার গ্যাসের লাইন হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, মানে ঢাকা টু চট্টগ্রাম ডিভিশনের যে রেল লাইনগুলো, সেগুলো হচ্ছে মিটার গ্যাস। এগুলো হচ্ছে রেল লাইনের প্রস্থ একটু ছোট হয়, মানে এই জায়গায় রেল লাইন, এই জায়গায় যে রেলগাড়িগুলো, ট্রেনগুলো, সেগুলোকে একটু সাইজ একটু ছোট হয়, মানে প্রস্থ একটু ছোট হয় আর কি, পেট মোটা হয় না, চিকন হয়। আর হচ্ছে আমাদের ব্রড গ্যাস যেগুলো, সেগুলো আসলে উত্তরবঙ্গের দিকে কানেকশন যেগুলো থাকে, আমাদের রাজশাহী, রংপুর, এগুলোর সাথে ঢাকার যে কানেকশন রেল লাইনে, সেগুলো ব্রড গ্যাস রেল লাইন বর্তমানে আছে আর কি। তো ব্রড গ্যাস রেল লাইনের হচ্ছে প্রশস্ততা অনেক বেশি হয়, খেয়ালই করতে পারছো। দেখো, মিটার গ্যাস হচ্ছে 0.8 মিটার, দুই পাতের মধ্যবর্তী দূরত্ব। দুই পাত মানে কি? এটা একটা লাইন, এটা একটা লাইন, এই যে মাঝখানে যে এই যে স্লিপার থাকে, এই মধ্যবর্তী দূরত্ব মিটার গ্যাসের জন্য কত? 0.8 মিটার। আর ব্রড গ্যাসের জন্য কত? 1.3 মিটার। ব্রড গ্যাসে একটু বেশি থাকে, ঠিক আছে। ব্রড গ্যাসে একটু বেশি থাকে, মিটার গ্যাসে একটু কম থাকে। আচ্ছা, আমাকে প্রশ্ন কি বলেছে? প্রথম লাইনের ব্যাংকিং কোণ কত? প্রথম লাইন কি ভাই? মিটার গ্যাস। মিটার গ্যাসের ব্যাংকিং কোণ কত? তো মিটার গ্যাসের আমার হচ্ছে দুই পাতের মধ্যবর্তী দূরত্বই কি? ডি দেওয়া আছে। ব্যাসার্ধ আমার এখানে দরকার নাই, কারণ আমাদের ব্যাংকিং কোণ sin θ = h/d, ব্যাসার্ধ লাগবে না আপাতত। আর মিটার গেজে উচ্চতার পার্থক্য কত? 7 সেন্টিমিটার। মিটারে নিয়ে যাব, শেষ, কাহিনী শেষ। চলো দেখি, এটার মতো সহজ অঙ্ক আর নাই, তাই না? দেখো কিভাবে করতে হবে। গ হচ্ছে কি, আমরা জানি sin θ = h/d, sin θ = h/d মিটার গেজের ক্ষেত্রে এটা। তাহলে বা θ = বা θ = sin ইনভার্স h কত? h হচ্ছে 7 সেন্টিমিটার, তার মানে 0.77। হ্যাঁ, 0.77। h হচ্ছে 7 সেন্টিমিটারকে মিটারে নিতে হবে 0.07, আর ওটা কত? 0.8। ডি হচ্ছে 0.8। যদি হিসাব করো তাহলে তোমার প্রথম লাইনের ব্যাংকিং কোণ চলে আসবে। প্রথম লাইনের ব্যাংকিং কোণ কত আসে আমি একটু এখান থেকে দেখে বলে দিই। 5.02 ডিগ্রি আসবে। প্রথম লাইনের ব্যাংকিং কোণ আসবে 5.02 ডিগ্রি। হ্যাঁ, তোমাদের পড়ানো যাতে মানে ফাস্ট হয়, যাতে ক্যালকুলেশনে ঝামেলা করতে না হয়, সেজন্য আসলে আমি অঙ্কগুলো আগেই করে রাখি। আর প্লাস হচ্ছে যাতে প্যাচ না লাগে, প্যাচ লাগলে যাতে করে আমি নিজে আগে অ্যানালাইসিস করতে পারি, সেজন্য করা থাকে। তো দেখো, মানে যা করাচ্ছি সব নির্ভুল। হ্যাঁ, ইনশাল্লাহ সবই নির্ভুল, কোনো ভুল থাকার সুযোগ আমি দেখি না। তারপর যদি ভুল হয় কমেন্টে জানিও বা আমার সাথে যোগাযোগ করো। তারপর দেখো,
আচ্ছা, কি নাম কি, চিমটাপাক দমদম, এটা কি চিমটাপাক দমদম, এটা কি তুই বলতেছ যে আমি মনে হয় অনেক দেরি করে ফেলছি? না ভাইয়া, দেরি করো নাই, এই সিকিউ থেকে আসো তাহলেই হবে, ঠিক আছে? আর যদি বলো যে তুমি তো আজকে মনে হয় অ্যাড হয়েছো, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার জন্য এই অধ্যায় একদম লাস্ট পড়েছে, কারণ আজকে আমরা কিন্তু এই সিকিউ গুলো শেষ করার পর আমরা কিছু এমসিকিউ দেখবো, তো আমাদের কিন্তু বেসিক প্লাস সিকিউ পড়া আজকে ক্লাসে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখো, তারপর আমরা যদি ঘতে যদি দেখি, বলছে কোন লাইনে রেলগাড়ি অধিক দ্রুততার সাথে বাঁক নিতে পারবে। ও মাই গড, ভিম্যাক্স বের করতে বলছে, দুই ক্ষেত্রে ভিম্যাক্স বের করতে বলছে। কোন ক্ষেত্রে রেলগাড়ি অধিক দ্রুততার সাথে বাঁক নিতে পারবে? যেই লাইনে ব্রড গেজ এবং মিটার লাইনের মধ্যে যে লাইনে বাঁক নিতে গেলে তার ভিম্যাক্স বেশি আসবে, সে লাইনে সে অধিক দ্রুততার সাথে বাঁক নিতে পারবে। একটা ভিম্যাক্স মনে করে আসলো 10, আরেকটা আসলো 20 মিটার পার সেকেন্ড, তাহলে কোন লাইনে সে অধিক দ্রুততার সাথে বাঁক নিতে পারবে? যেটার আনসার 20। মানে দুই জায়গার ভিম্যাক্স বের করতে হবে, মিটার গেজ এবং ব্রড গেজ দুই জায়গার জন্য ভিম্যাক্স বের করতে হবে। চলো বের করি, দ্রুত 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 দ্রুত। আমার আগে দেখি তো কেউ আনসার দিতে পারো কিনা, দেখি আমি করতে করতে আনসার দিয়ে দাও। তাহলে প্রথমে মিটার গেজের ক্ষেত্রে, প্রথম হচ্ছে মিটার গেজের ক্ষেত্রে আমরা কি করব? আমরা ভি ম্যাক্স বের করব। মিটার গেজের ক্ষেত্রে আমাদের tan থিটা ইকুয়াল টু কত? ভি স্কয়ার বা ভি ম্যাক্স স্কয়ার ডিভাইডেড বাই আর জি, ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু আমি দুইটার ক্ষেত্রে ভিম্যাক্স বের করতেছি, তাহলে একটা কাজ করি, এখানে ভিম্যাক্স না লিখে, এখানে ভিম্যাক্স না লিখে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি একটাকে ভি1 বলতে পারি, মিটার গেজটাকে আমি ভি1 বলি, ব্রড গেজটাকে ভি2 বলবো, ঠিক আছে? তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে ভি1 ইকুয়াল টু কত? রুট ওভার আর জি tan থিটা, ঠিক আছে? তাহলে আর জি tan থিটা যদি হয়, তাহলে আমরা লিখবো বা ভি1 ইকুয়াল টু রুট ওভার আর কত? আর হচ্ছে আমাদের প্রথম দুইটার ক্ষেত্রে বাঁকের ব্যাসার্ধ কত? 500 মিটার, তাহলে আর এর মান কত? 500, জি কত? 9.8 ইন্টু tan থিটা কত? tan, এটা গরুর গতে পেয়েছি, দেখো মিটার গেজের জন্য গরুর গতে মান পেয়েছি 5.02 ডিগ্রি, তাহলে ওটা বসাই দিই 5.02 ডিগ্রি, ঠিক আছে? তার মানে ব্রড গেজের জন্য কি মানটা বের করতে হবে। আচ্ছা, ব্রড গেজের জন্য আমরা মান বের করবো না, আমরা h/d দিয়ে ম্যাথটা করে ফেলবো, তাইলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে দেখো তো এটার জন্য আমাদের আনসার কত আসবে? এটার জন্য আনসার 20.75, এটার জন্য আনসার আসবে 20.75, ঠিক আছে? এটার জন্য আমাদের আনসার আসবে ভি1, মানে মিটার গেজের জন্য আমার মানে ম্যাক্সিমাম পারমিজিবল যে ভেলোসিটি বাঁক নেওয়ার জন্য সেটা হচ্ছে 20.75 মিটার পার সেকেন্ড। এখন আসো আমরা দেখি ব্রড গেজের জন্য আমাদের কি আসবে। ব্রড গেজ, হ্যাঁ, ব্রড গেজের জন্য, ব্রড গেজের ক্ষেত্রে, ব্রড গেজের ক্ষেত্রে, তো ব্রড গেজের ক্ষেত্রে আমরা আসলে কি করবো ভাইয়া? tan থিটা বের করা আবার ঝামেলা না, আবার এগুলো থিটা করতে যাবে কেউ, কি দরকার? চলো তো দেখি থিটা না বের করে কিভাবে করা যায়। ভাইয়া ফর্মুলা তোমরা পড়ছো, দেখো তো আমি তোমাদেরকে ফর্মুলা নিজ দায়িত্বে পড়িয়েছি, একবার না একাধিকবার পড়িয়েছি। কি বলতো? সেটা হচ্ছে আমি তোমাদেরকে পড়িয়েছি tan থিটা ইকুয়াল টু h/d ইকুয়াল টু ভি ম্যাক্স স্কয়ার বাই আর স্কয়ার, ভি ম্যাক্স স্কয়ার ডিভাইডেড বাই আর জি। এই ফর্মুলাটা আমি তোমাদেরকে অনেকবার পড়িয়েছি, তাই না? মানে ভি স্কয়ার বাই আর জি আর কি। তাহলে দেখো তো তোমার ব্রড গেজের জন্য এইচ আছে না ভাইয়া? এইচ আছে 11.37 মিটার, ঠিক আছে? এইচ আছে, এইচ কত? এইচ হচ্ছে 11.37 সেন্টিমিটার। ডি কত? ডি হচ্ছে 1.3 মিটার। তাহলে h/d আছে তো, আছে না? তাহলে h/d যদি থাকে, তাহলে h/d ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি। এই ফর্মুলাটা দিয়ে আমরা ভি2 বের করে ফেলতে পারি, কারণ কি আর এর মান কত? 500 মিটার। তাহলে আমার কোনো প্রয়োজন আছে থিটা বের করার? করবো না থিটা বের, ঠিক আছে? এখন এটার জন্য কি নাম্বার কাটবে পরীক্ষায়? এক নাম্বারও কাটবে না, নাম্বার কাটার কোনো সুযোগ নেই, কারণ এটাও তো সূত্র। নাম্বার কাটবে কেন? এটাও তো সূত্র, নাম্বার কাটার কোনো সুযোগ নেই। তাহলে দ্বিতীয় ব্রড গেজের ক্ষেত্রে আমরা লিখবো h/d ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি, এবং এটাকে আমরা বলবো ভি2 স্কয়ার ডিভাইডেড বাই আর জি। তাহলে এখান থেকে আমরা ভি2 এর মান কত পাচ্ছি বলতো? ভি2 করলে আমাদের রুট ওভার চলে আসবে, তাই না? রুট ওভার চলে আসলে আমাদের উপরে চলে আসবে আর জি এইচ, নিচে আসবে ডি, ঠিক আছে? আর জি h/d। তাহলে ভি2 ইকুয়াল টু কত আসবে? রুট ওভার আর কত? আর হচ্ছে 500 মিটার, জি কত? 9.8, এইচ কত? এইচ হচ্ছে 11.37 সেন্টিমিটার। মিটারে নিলে এটা আসবে আমাদের 0.1137, তাই না? 0.1137 এত আসবে, ডিভাইডেড বাই ডি কত? ডি হচ্ছে আমাদের 1.3 মিটার, ডি হচ্ছে আমাদের 1.3 মিটার, 1.3। তো এটা যদি হিসাব করো তাহলে তোমাদের ভি2 ইকুয়াল টু কত আসবে? ভি2 ইকুয়াল টু কত আসবে? ভি2 ইকুয়াল টু আসবে আমাদের 20.75, ঠিক আছে? তারপর আমি একটু ক্যালকুলেশন করে দিই এটা, কারণ যেহেতু এটা আমি মানে খাতায় যেভাবে করেছি সেভাবে আমি এখন করি নাই, তো সেই ক্ষেত্রে আমি একটু ক্যালকুলেশন করে দেখি সেম আসবে, সেম আসার কথা। চলো তো দেখি সেম আসে কিনা ভাইয়েরা। চলো দ্রুত করো, দ্রুত। 500 ইন্টু 9.8 ইন্টু 0.1137 না 1137 ডিভাইডেড বাই 1.3। ওপস, কোথায় ভুল করলাম, আবার করি। রুট ওভার
500 ইন্টু 9.8 ইন্টু 0.1137 ডিভাইডেড বাই 1.3, এটা আসবে 20.7। হ্যাঁ, কাছাকাছি আসছে না, 20.75। এটা কত আসছে? 20.7। সেম, একই আসছে। এটা আসলে একই, ঠিক আছে। এটা আসলে আমাদের চেঞ্জ করার কিছু নাই, এটা আসলে আমাদের সেম রেজাল্টই আসছে আসলে, ঠিক আছে। সেম আসছে, তো সেই ক্ষেত্রে আমরা কি বলবো? আমরা বলবো যে যেহেতু, বা তোমরা চাইলে কি করতে পারো, তোমাদের যদি এই রেজাল্ট যদি তোমাদের যে মনোমতো যদি না হয়, তোমাদেরকে আমি পরামর্শ দিব থিটা বের করে করো, তাহলে একদম এক্স্যাক্টলি 20.75 আসবে, ঠিক আছে। তখন আমরা বলবো যেহেতু v1 ইকুয়াল টু v2, তার মানে হচ্ছে কি আমাদের উভয় লাইনে রেলগাড়ি সমান দ্রুততার সাথে বাঁক নিতে পারবে। আনসারটা কি আসবে? আনসারটা আসবে কোন লাইনে? উভয় লাইনে রেলগাড়ি সমান দ্রুততার সাথে বাঁক নিতে পারবে, উভয় লাইনে রেলগাড়ি সমান দ্রুততার সাথে বাঁক নিতে পারবে। এটা হচ্ছে আমাদের ঘয়ের আনসার। তো সবাই ক্লিয়ার কিনা? সবাই এই ম্যাথটা সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও। হ্যাঁ, সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও। এবং তোমরা সবাই ঠিক মতো লেখা দেখতে পাচ্ছ কিনা, বুঝতে পারছো কিনা, সেটাও একটু ভাইয়াকে একটু কমেন্টে একটু জানিয়ে দাও। হ্যাঁ, আস্তে আস্তে ডেভেলপ হবে, ঠিক আছে। আমি আসলে ওই যে হুট করে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলছি, তো এই জন্য হচ্ছে সব সেট আপ করতে করতে একটু টাইম লাগতেছে, বুঝছো। কারণ প্রি প্ল্যান না, মানে প্ল্যান ছিল আসলে নেক্সট ইয়ারে হচ্ছে হোয়াইট বোর্ড আনার, বাট হচ্ছে মানে স্মার্ট বোর্ড আনার। এই জায়গায় আসলে আমার হোয়াইট বোর্ড ছিল আগে একটা, তো এখানে এখন স্মার্ট বোর্ড চলে আসছে। তো হচ্ছে যেটা হচ্ছে কথা, আমি তোমাদের কথা চিন্তা করে আসলে একটু তাড়াহুড়া করেই হচ্ছে কাজগুলো করে ফেলছি আর কি। তো ঠিক আছে, তাড়াহুড়া কাজ করলেও আমি হ্যাপি। আসলে তাড়াহুড়ার কাজ ভালো হয়, তাড়াহুড়ার কাজ করলেও কোনো ক্ষতি নাই। কারণ হচ্ছে তাড়াহুড়ার কাজও তো আমাদের উপকার হচ্ছে, তাই না? তাড়াহুড়ার কাজে আমাদের উপকার হচ্ছে, যেহেতু তাড়াহুড়ার কাজে আমাদের উপকার হচ্ছে, সো এই তাড়াহুড়ার কাজে আমাদের কোনো ক্ষতি নাই। একটা দুইটা ক্লাস হয়তো বা একটু পেইন খাবা, আজকে দেখবা যে গতকালকে ক্লাস থেকে আজকের ক্লাসটা কিন্তু অনেক ডেকোরেটেড, অনেক ভালো হচ্ছে। ইনশাল্লাহ দেখবা যে আগামীকালকে ক্লাসটা হয়তো বা দেখা যাবে এর থেকেও বেশি ডেকোরেটেড হবে, ঠিক আছে। তো আমাকে কে কমেন্ট করছো? সাফা হোসেন কমেন্ট করছো, ঠিক আছে ভাইয়া, কিন্তু তোমার কমেন্ট তো আমার কাছে আসছে না ভাইয়া। তুমি কি আমাকে কি মানে ফেসবুক গ্রুপের পোস্টে যদি কমেন্ট করে থাকো, সেই কমেন্ট কিন্তু আমি দেখতে পাবো না, ওকে। তোমার কমেন্ট আসলে ভাইয়া দেখতে পাচ্ছি না, তোমার কমেন্ট হচ্ছে আমার কাছে আসছে না। তুমি কোথায় কমেন্ট করছো? তুমি লিখছো অনেক কিছু, জি ভাইয়া অনেক সুন্দর করে বুঝছি, সবই লিখছো, বাট তোমার কমেন্টগুলো আমার কাছে আসতেছে না কেন ভাইয়া? আচ্ছা, এখন আসছে। ও, তুমি একটু কাজ করবা, তুমি হচ্ছে পেজের মধ্যে গিয়ে কমেন্ট করো। হ্যাঁ, তুমি আসলে ওই ফেসবুক গ্রুপের মধ্যে কমেন্ট করছো, তো এই কমেন্টগুলো আসলে আমি দেখতে পারি না, কারণ আমি তো পেজের মধ্যে ঢুকে আছি, এই কারণে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা শেষ, চলো নেক্সটে যাই। চলো নেক্সটে যাই, একটা নৃত্যশিল্পীর নাচ দেখে আসি, চলো। হ্যাঁ, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। চলো একটু তাতা থই থই করে আসি। হ্যাঁ, তাতা থই থই করি, চলো। এই যে একজন নৃত্যশিল্পী, হ্যাঁ, তোমরা হচ্ছে ওই যে অলিম্পিক খেলার মধ্যে স্কেটিং করা দেখো না, মানে কি করে, মানে অনেক সময় হচ্ছে ওই যে মেয়েরা হচ্ছে অলিম্পিক একটা গেম আছে, তারা স্নোয়ের উপর মানে বরফের উপর তারা হচ্ছে স্কেটিং করে, তাই না? স্কেটিং করে তারা হচ্ছে এইভাবে যদি হাত ছড়ায়, তাহলে তারা খুব আস্তে আস্তে মুভ করে, ঘুরে। কিন্তু হঠাৎ করে তারা যদি ঘোরার স্পিড যদি বাড়াতে চায়, তাহলে হাত দুটাকে তারা এইভাবে করে ফেলে। এইভাবে যখন করে, তখন তাদের ঘূর্ণন স্পিড অনেক বেড়ে যায়। তাহলে খেয়াল করো, তারা যখন এইভাবে ঘুরতেছে, খুব রিল্যাক্সে আস্তে আস্তে ঘুরতেছে, তারা এখন মন চাইছে হঠাৎ করে সে সবার হাততালি পেতে চায়, তো সে কি করবে? ধুম করে হাত দুটা গুটাই নিবে। গুটাই নিলে কি হচ্ছে? দ্রুত ঘুরতেছে। কারণটা কি? কারণটা জড়তার ভ্রামক, এছাড়া কিছুই না। খেয়াল করো তো, তুমি মনে করো এই হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি, হ্যাঁ, এটা হচ্ছে তুমি। এখন তুমি তোমার দুইটা হাত প্রসারিত করেছো। হ্যাঁ, তুমি কি করেছো? তুমি তোমার দুইটা হাত প্রসারিত করেছো। আচ্ছা, প্রথমে এটা তুমি, হ্যাঁ, এটা হচ্ছে তোমার দুই হাত। তুমি এভাবে প্রসারিত করে কোন পথে ঘুরতেছো বলো তো ভাইয়া? এইটা প্রসারিত করে আমরা কোন পথে ঘুরবো? এটা প্রসারিত করে তুমি এই যে এই পথে ঘুরতেছো। হ্যাঁ, এটা প্রসারিত করে তুমি এই যে পথ, হ্যাঁ, এই পথে ঘুরতেছো, এই পথে তুমি ঘুরতে চাচ্ছ। তাহলে অনেক লম্বা ভাবে ছড়িয়ে আছো না? তাহলে কি বলতো, তোমার ডায়ামিটার অনেক বেশি না, বা তোমার ব্যাসার্ধ কি অনেক বেশি না? এভাবে তুমি যদি ছড়াও, হাত ছড়িয়ে যদি বসে থাকো, তাহলে কি দেখো তো, তোমার আর ব্যাসার্ধ অনেক বেশি না? আমরা কি জানি বলতো, জড়তার ভ্রামক ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। তার মানে ব্যাসার্ধ যদি বেশি হয়, জড়তার ভ্রামক বেশি হবে। তার মানে তুমি যখন হাত বেশি যখন ছড়িয়ে আছো, তখন হচ্ছে তুমি বেশি বেয়াদবি করতেছো। তার মানে শরীর তোমার কথা শুনবে না, তুমি চাইলেও তত স্পিডে ঘুরতে পারবে না। কারণ কি? তুমি বেয়াদবি করতেছো, হাত অনেক মানে ঝুলিয়ে রাখছো এইভাবে, তো তখন তুমি অনেক আস্তে আস্তে ঘুরবে। কারণ কি? জড়তার ভ্রামক বেশি। ধূপ করে তোমার কাছে মনে হলো না, আমি একটু লোকজন একটু বাহাবা পেতে চাই, তো তুমি কি করলা? তুমি ধুম করে যে কাজটা করছো, সেটা হচ্ছে, এটা হচ্ছে তুমি তোমার হাত দুটাকে একটু গুটিয়ে নিয়েছো।
এখন ঘুটাই নিলে দেখো তো এখন তুমি কোন পথে ঘুরতেছো ভাইয়া বলো তো? এখন তুমি আসলে ঘুরতেছো এইরকম না, এরকম ছোট একটা বৃত্ত নিয়ে ঘুরতেছো না? তো এখন তোমার ব্যাসার্ধ কোনটা? এই যে ছোট ব্যাসার্ধ না, এই যে ছোট ব্যাসার্ধ নিয়ে যে ঘুরছো, তার মানে কি আই সমানুপাতিক আর স্কয়ার, তার মানে এখন তুমি তোমার ব্যাসার্ধ কমিয়ে ফেলছো, তার মানে জড়তার ভ্রামক কমে গেছে। জড়তার ভ্রামক কমে গেলে তুমি বেয়াদবি কম করবা, তার মানে কি তুমি দ্রুত ঘুরবা। সিম্পল, এটা ফিজিক্স। এখানে মানে ফিজিক্সটাকে তারা বারবার প্র্যাকটিস করতে করতে হচ্ছে জিনিসটা করেছে, ঠিক আছে? আসলে ফিজিক্সের সবকিছুই হচ্ছে আমাদের ফিজিক্সের উপর ডিপেন্ড করে তৈরি। আমাদের বাস্তবিক জীবনে আমরা যত রকমের কসরত দেখাই, হ্যাঁ, যেগুলো শুনলে আমরা আসলে যেগুলো দেখলে আমরা বলি ওয়াও, হ্যাঁ, সেগুলো সবই আসলে আমাদের ফিজিক্স। তো আশা করি এই কনসেপ্টটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এইরকমই একটা ম্যাথ হচ্ছে এখন আমরা করব, যে একজন নৃত্যশিল্পী যখন হাত গুটিয়ে ফেলেছে তখন হচ্ছে তার সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা বেড়ে গেছে। কেন? কারণ সে যখন হাত গুটিয়ে ফেললো তখন হচ্ছে সে জড়তার ভ্রামক কমিয়ে ফেলছে, তার মানে সেকেন্ডে সে বেশি সংখ্যক বার ঘুরবে, মিনিটে সে বেশি সংখ্যক বার ঘুরবে। ঠিক আছে, চলো দেখি বরিশাল বোর্ড 2017 প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটা আমাদেরকে বলেছে 60 কেজি ভরের একজন নৃত্যশিল্পী 2 হাত প্রসারিত করে মিনিটে 20 বার ঘুরতে পারে। 2 হাত প্রসারিত করে এইভাবে এইভাবে ছড়িয়ে যখন ঘুরে মিনিটে 20 বার ঘুরতে পারে, তার মানে ওমেগা বের করা যাবে। আচ্ছা, তার এম দেওয়া আছে 60 কেজি। তিনি একটা সঙ্গীতের সাথে তাল মেলানোর চেষ্টা করছিল। খুব ভালো কথা। নৃত্যশিল্পীকে সঙ্গীতের সাথে ঐকতানিক হতে মিনিটে 30 বার ঘুরলে, মানে ঘুরতে হলে জড়তার ভ্রামকদ্বয়ের তুলনা করো। তার মানে প্রথমে সে 20 বার করে ঘুরতেছিল, হঠাৎ করে মিউজিকের স্পিড অনেক বেড়ে গেছে, এই জন্য সে হাত মানে সংকুচিত করে ফেলছে, এবং সংকুচিত করার কারণে তার ঘূর্ণন স্পিড কি হয়ে গেছে, মিনিটে 30 বার হয়ে গেছে। তাহলে আমাকে বলেছে এই দুইটা 20 বারের জন্য জড়তার ভ্রামক বের করো, 30 বারের জন্য জড়তার ভ্রামক বের করো, এবং তাদের মধ্যে তুলনা করো, অনুপাত বের করতে বলছে। তাহলে চলো তো আমরা এই ম্যাথটা দেখি। এই ম্যাথটা আমরা একটু করে ফেলি, চলো 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 করি এই ম্যাথটা আমরা করি। চলো গ, হ্যাঁ গতে আমাদেরকে কি বলেছে? গতে আমাদেরকে বলেছে নৃত্যশিল্পী সঙ্গীতের সাথে ঐকতানিক হতে মিনিটে 30 বার ঘুরলে জড়তার ভ্রামকদ্বয়ের তুলনা করো। ঠিক আছে, তাহলে জড়তার ভ্রামক লিখো। প্রথম ক্ষেত্রে জড়তার ভ্রামক I1 ইকুয়াল টু কত আসবে? আমরা কি জানি জড়তার ভ্রামকের মাতৃসূত্র কি? মানে যদি না বলে যে এটা সুষম দণ্ড, এটাও বলে নাই, এটা আমাদের একটা বৃত্তাকার চাকতি, এই কথাও তো বলে নাই, তাহলে এরকম কিছুই না বলে জড়তার ভ্রামকের ফর্মুলা কি? এম আর স্কয়ার। এম কত? এম হচ্ছে ভাইয়া 60 কেজি। আর কত? আচ্ছা এম আর স্কয়ার কি? এম আর স্কয়ার জড়তার ভ্রামক কি? এম আর স্কয়ার। শুধু এম আর স্কয়ার হবে? জড়তার ভ্রামকদ্বয়ের তুলনা, জড়তার ভ্রামক দাঁড়াও একটা মিনিট, এটা এইভাবে আমরা করব না। এটা হচ্ছে আমরা জড়তার ভ্রামকের তুলনা বলতে আমরা যেটা করব, এটা একটা ফর্মুলা আছে, হ্যাঁ, ওই ফর্মুলাটা দিয়ে করবো। এই ম্যাথের জন্য একটা ফর্মুলা শিখাই তোমাদের, দাঁড়াও। ফর্মুলাটা হচ্ছে এটা, দুই ক্ষেত্রে বলছে না, একটা ফর্মুলা আছে, হ্যাঁ, একটু লিখো। ফর্মুলাটা হচ্ছে এরকম, মনে করো গতিশক্তি ইকে সমান আমরা ছোটবেলায় কি করছি? হাফ এম ভি স্কয়ার। আমরা জানি এম আসলে কার রিপ্লেসমেন্টে বসতে পারে? আই। এম মানে কি? জড়তার ভ্রামক। তাহলে এটা হচ্ছে রৈখিক গতিশক্তি, এটা হচ্ছে রৈখিক গতিশক্তি। হ্যাঁ, তাহলে তুমি যদি কৌণিক গতিশক্তির জন্য যদি এই সূত্রটাকে যদি অ্যাপ্লাই করতে চাও, কৌণিক গতিশক্তির জন্য তুমি যদি এই ফর্মুলাটাকে যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে এই ফর্মুলাটাকে কিভাবে অ্যাপ্লাই করবা? কৌণিক গতি শক্তি, হ্যাঁ, কৌণিক গতি শক্তির জন্য যে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে চাও, তাহলে ই কে ইকুয়াল টু হবে হাফ এম এর জায়গায় বসবে আই, ভি এর জায়গায় বসবে ওমেগা স্কয়ার, হাফ আই ওমেগা স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা ক্যালকুলেশন করে, ডেরিভেশনটা আমি আর দেখাচ্ছি না, ডেরিভেশন করে তোমরা ফাইনালি একটা ফর্মুলা পাবা, সেটা হচ্ছে I1 ওমেগা 1 সমান I2 ওমেগা 2। এই ম্যাথটা আমরা সেই ফর্মুলা দিয়ে করব, I1 ওমেগা 1 সমান I2 ওমেগা 2। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথটা করব, চলো করি। এই ফর্মুলা দিয়ে ম্যাথটা করব, হ্যাঁ, I1 ওমেগা 1 সমান I2 ওমেগা 2। এই একটা মাত্র ম্যাথের জন্য আমাদের এই ফর্মুলাটা একটু কাজে লাগবে, নাহলে এখন পর্যন্ত এই ফর্মুলা কাজে লাগার কোনো সূত্র আমাদের ছিল না, এই একটা ম্যাথে আসছে। তাহলে আমরা লিখবো, আমরা জানি এটা সরাসরি সূত্র, হ্যাঁ, মুখস্থ রাখবো। জড়তা ভ্রামকের সাথে কৌণিক বেগ I1 ওমেগা 1 সমান I2 ওমেগা 2। আমাদেরকে কি বের করতে বলছে? জড়তার ভ্রামকের তুলনা করতে বলছে, তার মানে I1 বাই I2 সমান কত? তাহলে সুতরাং I1 বাই I2 সমান হচ্ছে ওমেগা 2 ডিভাইডেড বাই ওমেগা 1 সমান I1 বাই I2 সমান হচ্ছে ওমেগা 2 কত? ওমেগা 2 হচ্ছে মিনিটে 30 বার, ওমেগা 2 কি মিনিটে 30 বার, তাহলে মিনিটে 30 বার হলে ওমেগা 2 হচ্ছে 2 পাই ইনটু 30 ডিভাইডেড বাই 60 সেকেন্ড। আর ওমেগা 1 কত? মিনিটে 20 বার, তাহলে 2 পাই ইনটু 20 ডিভাইডেড বাই 60 সেকেন্ড। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আশা করি বুঝছি। যদি বুঝে থাকেন এতটুকু পর্যন্ত 2 পাই কাটা 60 কাটা, তার মানে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? I1 বাই I2 সমান আমরা পাচ্ছি উপরে 30 নিচে 20। 10 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে কত আসবে? I1 বাই I2 সমান হচ্ছে 3/2। ঠিক আছে,
তাহলে আমাদের অনুপাতটা কত আসতেছে বলো, 3:2। তাহলে আমরা লিখবো সুতরাং জড়তার ভ্রামকদের তুলনা করতে বলছেন, তাহলে জড়তার ভ্রামকদের তুলনা অনুপাত হচ্ছে I1/I2 সমান 3:2। এটাই হচ্ছে আমাদের আনসার। তো এই অঙ্কটা সবাই আশা করি বুঝতে পারছি। জাস্ট একটা ফর্মুলা মনে রাখবা, I1 ω1 = I2 ω2। তাহলেই হচ্ছে এই ম্যাথটা তোমরা খুব ইজিলি করে ফেলতে পারবা। ঠিক আছে, এখানে জড়তার ভ্রামক কি, জড়তার ভ্রামক হচ্ছে আমাদের জড়তার ভ্রামকের তুলনা করলে পাই কত আমরা, 3:2। ঠিক আছে, 3:2। তো এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো আমরা পরের ম্যাথটাতে যাই, এটার পরে যাই, মানে ঘ নাম্বারে যাই আর কি। তো ঘ নাম্বারটার জন্য আমাকে আরেকবার একটু ছবিটা আনতে হবে, আরেকবার ছবিটা আনতে হবে, তাই না? আরেকবার ছবিটা আনতে হবে। কুমিল্লা বোর্ডের এটা কোন অঙ্ক ছিল? হ্যাঁ, এটা এই যে বরিশাল বোর্ডের অঙ্ক ছিল, তাই না? বরিশাল বোর্ডের অঙ্ক ছিল। আচ্ছা চলো পরে কি বলছে, উদ্দীপকায় নৃত্যশিল্পীর পরিবর্তিত কণিক গতিশক্তি দ্বিগুণ হবে কিনা, মানে দুইবার গতিশক্তি বের করতে হবে। প্রাথমিক অবস্থায় গতিশক্তি ইকে সমান হাফ I1 ω1², আর চূড়ান্ত অবস্থায় পরিবর্তিত অবস্থায় কণিক গতিশক্তি ইকে2 সমান হাফ I2 ω2²। দুইটা সূত্র বের করতে হবে। তাহলে চলো আমরা বের করি, ধপধপ করে ফেলি। চলো লেটস গো। প্রথম ক্ষেত্রে আমরা লিখবো যে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে বা প্রাথমিক ক্ষেত্রে বলতে পারো। তাহলে প্রথম ক্ষেত্রে না লিখে এক কাজ করি, ভাই প্রাথমিক ক্ষেত্রে লিখি। হ্যাঁ, তাহলে দেখতে আসলে জিনিসটা সুন্দর দেখাবে। প্রাথমিক ক্ষেত্রে আমাদের কণিক গতিশক্তি ইকে1 সমান কত আসবে, হাফ I1 ω1²। ঠিক আছে, দ্বিগুণ হবে কিনা বের করতে বলছে, তাই না? গেল একটা। আচ্ছা, এটা আসলে এইভাবে করার তো দরকারও নেই, আমি দাঁড়াও এটাকে অন্যভাবে করে দিই তোমাদের জন্য। হ্যাঁ, আমি একটু অন্যভাবে করি। দেখো, তাহলে প্রাথমিক ক্ষেত্রে হচ্ছে ইকে1 সমান কি, হাফ I1 ω1²। ঠিক আছে, হাফ I1 ω1²। আচ্ছা, আর চূড়ান্ত ক্ষেত্রে কত বলো তো? চূড়ান্ত ক্ষেত্রে হবে বা পরিবর্তিত ক্ষেত্রে হবে হাফ I2 ω2²। পরিবর্তিত ক্ষেত্রে আমাদের ইকে2 ইকুয়াল টু কত আসবে, ইকে2 ইকুয়াল টু আসবে হাফ I2 ω2²। আমাকে বলছে পরিবর্তিত গতিশক্তি দ্বিগুণ হবে কিনা, তার মানে তুলনা করতে বলছে। ইকে2/ইকে1 ইকুয়াল টু 2 আসবে কিনা সেটা বের করতে বলছে। তাহলে চলো তো আমরা দেখি। তাহলে এটাকে আমি দিলাম ধরো 1 নং সমীকরণ, এই সমীকরণটার নাম দিলাম আমি, আর এই সমীকরণটার নামও দিলাম আমি। তাহলে এই সমীকরণটার নাম দিলাম আমি সমীকরণ নাম্বার 1, এই সমীকরণটার নাম দিলাম আমি সমীকরণ নাম্বার 2। তারপর আমরা কি করব, 2 কে 1 দিয়ে ভাগ করব। যেহেতু তুলনা করতে বলেছে 2 কে 1 দিয়ে ভাগ করব। ঠিক আছে, যেহেতু আমাদেরকে তুলনা করতে বলেছে সেহেতু আমরা 2 কে 1 দিয়ে ভাগ করব। ওকে, 2/1। তো 2 কে 1 দিয়ে ভাগ করলে আমরা কি পাই, ইকে2 / ইকে1 সমান হাফ, উপরে হচ্ছে I2 ω2², নিচে হচ্ছে হাফ I1 ω1²। হাফ হাফ কাটা। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি, ইকে2 / ইকে1 সমান I2/I1 ইন্টু ω2/ω1²। যেহেতু দুইটার উপর স্কোয়ার আছে, হোল স্কোয়ার দেওয়া যায়। তো ভাই আমরা একটু আগে আমরা পড়ে আসছি একটা জিনিস, কি বলতো, আমরা গ থেকে আমরা পেয়েছিলাম I1/I2 সমান 3/2, 3:2, তাই না? তাহলে ওই কথাটা একটু লিখি তো, চলো তো দেখি ওই কথাটা একটু লিখি। আমরা গ থেকে আমরা পাই I1/I2 সমান 3/2। আমার এখানে লাগবে কত, I2/I1। তাহলে I2/I1 সমান কত হবে, তাহলে সুতরাং I2/I1 তুমি এদিকে যদি উল্টে দাও তাহলে ওটাও উল্টে যাবে, ওটা কি আর বসে থাকবে, ওটা কত হয়ে যাবে, 2/3। তাহলে আমরা I2/I1 এর জায়গায় কত বসাবো, 2/3 বসাবো। এখন আরেকটা জিনিস বাকি আছে না, ω2/ω1 সমান কত, সেটা চলো একটু বের করি। আবার I1 ω1 সমান I2 ω2, এটা আমরা শিখেছি একটু আগে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, তাহলে I1/I2 সমান হচ্ছে ω2/ω1। আমার এখানে তো ω2/ω1ই লাগবে, তাই না? তাহলে দেখো তো, তাহলে বা ω2/ω1 সমান তাহলে কত আসতেছে, ω2/ω1 সমান তাহলে কত আসতেছে, এটা হচ্ছে ω2। তাহলে আমাদের ω2 /ω1 সমান আসতেছে I1/I2 সমান কত, 3/2। তার মানে ওটার উল্টা। কথা কি বোঝা গেছে? আই আর ওমেগার সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিকের সম্পর্ক কিন্তু গুণের হয়।
আমি তোমাদেরকে এটা পরিবেশ রসায়নে পড়িয়েছি। সমানুপাতিকের সম্পর্ক হয় ভাগের, ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় গুণের। এখানে যেহেতু তারা গুণ অবস্থায় আছে, তার মানে তাদের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে I2/I1 যদি 2/3 হয়, ওমেগা 2/1 ওমেগা 1 3/2 হবে। তাহলে এই মানগুলো এখানে তাহলে আমরা বসিয়ে দিই, এই মানগুলো আমরা তাহলে এখানে বসিয়ে দিই। তাহলে বা আমরা পাচ্ছি EK2 ডিভাইডেড বাই EK1 সমান I2/I1 সমান কত 2/3 ইন্টু ওমেগা 2/ওমেগা 1 সমান কত 3/2 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে সমান 2/3 ইন্টু 3কে স্কোয়ার করলে 9, 2কে স্কোয়ার করলে 4। যদি কাটাকাটি করো 3কে 9 দিয়ে কাটলে হবে 3, 2কে 4 দিয়ে কাটলে হবে 2, মানে 3/2 আসবে। তাহলে সমান আসবে তোমার 3/2। তাহলে কি 1.5 গুণ হলো, মানে 2 গুণ হলো? হয় নাই, 1.5 গুণ হয়েছে, তাই না? 1.5 গুণ হয়েছে। তো এটা আমরা তাহলে কিভাবে লিখতে পারি? আমি একটু এই সাইডে একটু লিখে রাখি, হ্যাঁ, এই সাইডে একটু লিখে দিই তোমাদের জন্য, তোমাদের যাতে বুঝতে যাতে সমস্যা না হয়। আমি একটু এই সাইডে লিখি, এখানেই লিখবো। যেহেতু আমাদের তাহলে EK2 আমাদের 2EK1 এর সমান হয়নি, আমাদেরকে বলছে EK2 মানে পরিবর্তিত গতিশক্তি আদি গতিশক্তি দ্বিগুণ হবে, হয়নি। তার মানে আমরা তখন বলবো উদ্দীপকের নৃত্যশিল্পীর পরিবর্তিত কৌণিক গতিশক্তি দ্বিগুণ হবে না। ঠিক আছে, আমরা এটাও বলতে পারি দ্বিগুণ হবে না, কত গুণ হবে? তাহলে 1.5 গুণ হবে। তো এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে একটু দ্রুত একটু জানিয়ে দাও। এই অঙ্কটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, একজন নৃত্যশিল্পীর ঐকতানিকের ঘটনাটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা সেটা ভাইয়াকে একটু জানাও। আচ্ছা ঠিক আছে, নবনী বলছো ক্লিয়ার, ঠিক আছে, বাকিরা দেখি। আচ্ছা রোজা বুঝছি, ওকে। সবাই যদি বুঝে থাকি তাহলে আমরা পরেরটাতে চলে যাই। আর কয়টা আছে? আর 3টা আছে। 3টার সব কি করানো দরকার আছে? আচ্ছা দেখি, সব করানো লাগলে করাবো, নাহলে স্কিপ করবো, দেখি। কারণ আমরা অনেক সিকিউ করেছি এই অধ্যায় থেকে, তাই না? এই অধ্যায় থেকে আমরা প্রায় 50টার মতো সিকিউ সলভ করছি। তোমরা দেখো 50টার মতো সিকিউ কিন্তু এই অধ্যায় থেকে সলভ করা হয়েছে। আমি তোমাদের করিয়ে দিলাম 50টা সিকিউ সলভ। এগুলোই যদি বারবার যদি বাসায় যদি পড়ো, সম্ভাবনা আছে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। ঠিক আছে, এখন দেখো বরিশাল বোর্ড 2017 এটাতে আমাদেরকে কি বলেছে চলো দেখি। রেকর্ডিং কাজে ব্যবহৃত, আচ্ছা রেকর্ডিং কাজে গ্রামোফোন ব্যবহার করা হয়, হ্যাঁ গ্রামোফোন রেকর্ড ব্যবহার করা হয়। এটা প্রতি মিনিটে 10টা ঘূর্ণন সম্পন্ন করে। তার মানে মিনিটে 10 বার মানে কি, মানে ওমেগা বের করা যাবে, তাই না? মিনিটে 10 বার ঘুরে তার মানে ওমেগা বের করা যাবে। এতে 2টি ট্র্যাক লাগানো আছে, 2টা গানের ট্র্যাক লাগানো আছে। মনে করো কলের গান বাজে এটাতে। একটা ব্যাসার্ধ 6 সেন্টিমিটার আর একটা হচ্ছে 8 সেন্টিমিটার। গ্রামোফোনের ট্র্যাক দুটির রৈখিক দ্রুতি নির্ণয় করো। ওকে, কৌণিক দ্রুতি বের করতে না করেছে, আমাদেরকে কি বলেছে? আমাদেরকে বলেছে গ্রামোফোনের ট্র্যাক দুটির রৈখিক দ্রুতি বের করো। রৈখিক দ্রুতি মানে কি? রৈখিক বেগ বের করতে বলেছে, তাই না? রৈখিক দ্রুতি মানে কি? রৈখিক বেগ বের করতে বলেছে। তাহলে যদি রৈখিক বেগ যদি আমাদেরকে যদি বের করতে বলে, রৈখিক বেগ ভি ইকুয়াল টু কত ভাইয়া বলো তো? ভি ইকুয়াল টু ওমেগা আর না? ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, ভি ইকুয়াল টু ওমেগা আর। তাহলে আমরা সরাসরি ম্যাথটা করে ফেলতে পারি। দেখো তো, এটা আমি অত ডিটেলসে যাই না, আমি হচ্ছে একটু শর্টকাট করে দিই তোমাদের প্রথম অঙ্ক। তাহলে ট্র্যাক দুটির রৈখিক দ্রুতি কত? তাহলে দেখো তো, প্রথম ট্র্যাকের রৈখিক দ্রুতি কত? প্রথম ট্র্যাকের ক্ষেত্রে আমাদের রৈখিক দ্রুতি কত আসবে? ভি ইকুয়াল টু ওমেগা আর। এখন ওমেগা সমান কত? ওমেগা সমান 2 π/n/t ইন্টু আর। তো এখন মান বসিয়ে দিলেই তো হয়ে যাবে। 2 π, দুইটা ট্র্যাকই কয়বার ঘুরে? 10 বার ঘুরে মিনিটে। তাহলে n এর মান কত? 10, t এর মান কত? 60। পার্থক্য কি? দুইটা ট্র্যাকের ব্যাসার্ধ ডিফারেন্ট, একটা 6 একটা 8। তাহলে প্রথম ট্র্যাকের ব্যাসার্ধ কত? 6 সেন্টিমিটার, তার মানে 0.06। যদি হিসাব করো তাহলে তোমাদের কত আসবে? প্রথমটার জন্য আমাদের কত আসে চলো দেখি। 2 π ইন্টু 10 ডিভাইডেড বাই 60 ইন্টু 0.06। প্রথমটার জন্য আসবে 0.0628। প্রথমটার জন্য আসবে 0.0628। যেহেতু রৈখিক বেগ, তার মানে এটার একক কি? মিটার পার সেকেন্ড প্রথমটার জন্য। আবার দ্বিতীয় ট্র্যাকের ক্ষেত্রে বের করে ফেলো। তাহলে এটাকে V1 বললা, এটাকে মনে করো বললা তুমি V1। আবার দ্বিতীয় ট্র্যাকের জন্য আবার V1 না বললেও চলে, শুধু V বললেই চলবে, কারণ এখানে কি? এখানে তো তুলনা করতে বলে নাই। দ্বিতীয় ট্র্যাকের ক্ষেত্রে আমাদের V2 ইকুয়াল টু কত আসবে? ওমেগা আর।
তাহলে দ্বিতীয় ট্রেকের জন্য ওমেগা কত 2 পাই ইন্টু 10/60, 2 পাই ইন্টু 2 পাই ইন্টু 10/60 আর কত 8 সেন্টিমিটার 0.8 মিটার। তাহলে যদি হিসাব করো তাহলে এটা কত আসবে, এটা আসবে 0.0838 মিটার পার সেকেন্ড। আমাদের কোনো তুলনা করতে বলা নাই, জাস্ট বলছে দুইটা রৈখিক দ্রুতি নির্ণয় করো, দুইটা রৈখিক দ্রুতি নির্ণয় করেছি, অঙ্ক শেষ। ঠিক আছে, দুইটা রৈখিক দ্রুতি বের করেছি, অঙ্ক শেষ, গরুর গ শেষ। চলো ঘোড়ার ঘতে যাই, ঘোড়ার গ। হ্যাঁ, আজকে অত্যাধিক গরম পড়ছে, আসলে অত্যাধিক গরমে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, বুঝে গেছে। সারাদিন আসলে প্রাইভেট টিউশন অফলাইন পড়াইতে রাতের বেলা এত গরমের মধ্যে আসলে কষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে মানে তোমাদের কি বলো এটা, বলা যায় যে তোমাদের সাথে লাস্টের ক্লাসটা করলে হচ্ছে মনে একটা শান্তি লাগে, এই জন্য আসলে ক্লাসটা নেওয়া হয় আর কি। কারণ জানি অনেক জায়গা থেকে অনেকে অপেক্ষা করো, তো সেজন্য হচ্ছে করি। তারপর দেখো, যদি গ্রামোফোন রেকর্ডটি 10% বেশি কৌণিক দ্রুতিতে ঘুরে তবে শব্দের তীব্রতার কোনো পরিবর্তন হবে কিনা, শব্দের তীব্রতার কোনো পরিবর্তন হবে কিনা। এটা আমাদের এখন পর্যন্ত এই ধরনের সিকিউ আমরা পাই নাই। পুরো মানে গত 6-7 বছরে এই একটা সিকিউ আসছে এরকম, যে যদি গ্রামোফোন রেকর্ডটি 10% বেশি কৌণিক দ্রুতিতে যদি ঘুরে তাহলে শব্দের তীব্রতার পরিবর্তন হবে কিনা। তাহলে আমার দুইটা শব্দের তীব্রতা বের করতে হবে, একটা হচ্ছে প্রাথমিক অবস্থায় শব্দের তীব্রতা, আরেকটা হচ্ছে 10% বেশি ঘোরালে শব্দের তীব্রতা। বুঝছো, একটা হচ্ছে প্রাথমিক অবস্থায় শব্দের তীব্রতা, আর একটা হচ্ছে 10% বেশি কৌণিক দ্রুতিতে যদি ঘোরাও তাহলে শব্দের তীব্রতা। তাহলে দুইটা ওমেগা আসবে। চলো আগে আমরা ওমেগা বের করি। হ্যাঁ, আগে চলো ওমেগা বের করি। দেখো তাহলে এখানে কৌণিক দ্রুতি বা বলতে পারো প্রাথমিক কৌণিক দ্রুতি। কৌণিক দ্রুতি মানে কি, কৌণিক বেগ। প্রাথমিক কৌণিক দ্রুতি ওমেগা আই বা ওমেগা 1 বলতে পারো, ওমেগা 1 ইকুয়াল টু 2 পাই n কত 10 ডিভাইডেড বাই টি, কত টি হচ্ছে 60। আচ্ছা, 2 পাই ইন্টু 10 ডিভাইডেড বাই 60, হিসাব করলে এটা কত আসবে পাই/3। এটা হচ্ছে প্রাথমিক কৌণিক দ্রুতি। হ্যাঁ, আর আমাদের বলছে যদি 10% বেশি যদি ঘুরে তাহলে চূড়ান্ত বা পরিবর্তিত কৌণিক দ্রুতি তাহলে কত আসবে, ওমেগা 2 ইকুয়াল টু যা এসেছে প্রাথমিক তার সাথে আরো 10% বেশি, তাই না, ওমেগা 1 প্লাস ওমেগা 1 এর 10%। এটা মানে কি, এটা মানে হচ্ছে ওমেগা 1 তো ছিলই, এর আরো 10% বৃদ্ধি পাইছে, এইভাবে লিখতে হয়। ঠিক আছে, তাহলে এটা সমান কত আসে, 10% মানে কি 0.1 ওমেগা 1 আর 0.1 তার মানে কি 1.1 ওমেগা 1। তাহলে চূড়ান্ত কৌণিক দ্রুতি হচ্ছে 1.1 ওমেগা 1। এখন ওমেগা 1 এর ভ্যালু কত, পাই/3। ওমেগা 1 এর মান হচ্ছে পাই/3, তাহলে এটা কত আসছে 1.1 পাই/3। ঠিক আছে, এটা আমাদের আসছে 1.1 পাই/3। তো আমি একসাথে লিখে ফেলি, হ্যাঁ একসাথে লিখে ফেলি, এটা আসছে 1.1 পাই/3 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে প্রাথমিক আমাদের যে কৌণিক দ্রুতি সেটা ছিল পাই/3 রেডিয়ান পার সেকেন্ড, আর আমাদের যে চূড়ান্ত কৌণিক দ্রুতি সেটা হচ্ছে 1.1 পাই/3 রেডিয়ান পার সেকেন্ড, কারণ কৌণিক দ্রুতি 10% বাড়িয়েছি আমরা। বের করতে বলছি কি শব্দের তীব্রতা। ভাই শব্দের তীব্রতার সূত্র এখনো পর্যন্ত আমরা পড়ি নাই। শব্দের তীব্রতার সূত্র কি জানো, এটা আমরা 9-10 একটা কনসেপ্ট পড়েছিলাম। শব্দের তীব্রতা হচ্ছে কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক। তাহলে আই, শব্দের তীব্রতা হচ্ছে আই, আবার আই দিয়ে আমরা জড়তা ভ্রামকও বলি, আবার আই দিয়ে আমরা ইন্টেন্সিটি বলি। ইন্টেন্সিটি মানে কি শব্দের তীব্রতা। তাহলে আই হচ্ছে আমাদের কম্পাঙ্ক স্মল এফ, কম্পাঙ্ক এফ এর বর্গের সমানুপাতিক। ঠিক আছে, কম্পাঙ্ক এফ এর বর্গের সমানুপাতিক। তাহলে আমাদের ফাইনালি আসলে ম্যাথটা করতে হবে কি দিয়ে, আমাদেরকে বলছে শব্দের তীব্রতার কোনো পরিবর্তন হবে কিনা। তার মানে আমাকে চেক করতে হবে I1 এবং I2 এরা সমান কিনা। তো এখানে আমি একটু ছোট করে একটু লিখে রাখি যে আই এর সাথে কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। তার মানে আমাকে ফাইনালি এটা দেখা পেতে হবে। বর্তমানে এটা কি কন্ডিশনে আছে বলতো, কৌণিক দ্রুতি অবস্থায় আছে, ওমেগা 1 ওমেগা 2। তাহলে এগুলোকে আমাকে প্রথমে কি করতে হবে, এফ বানাতে হবে। কৌণিক কম্পাঙ্কের সাথে রৈখিক কম্পাঙ্কের সম্পর্ক কি ভাই, কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান 2 পাই এফ। কেমন আসছে আমি তোমাদেরকে একটু বোঝাই। দেখো ওমেগা সমান তোমরা জানো না 2 পাই/টি, আবার 9-10 পড়ছো 1/t সমান কত এফ। তাহলে এখানে লিখতে পারো 2 পাই ইন্টু 1/t। এই যে 1/t, এই 1/t মানে কি এফ, তার মানে ওমেগা ইকুয়াল টু কত 2 পাই এফ। তাহলে আমরা খুব সুন্দর করে ওমেগা 1 এবং ওমেগা 2 এর অনুপাত থেকে F1 এবং F2 এর অনুপাত বের করতে পারবো, তাই না? তাহলে চলো বের করি। তাহলে এই জিনিসটা আমি একটু মুছে দিই, হ্যাঁ, কারণ এই জিনিসটা আমাদের লাগবে না। হ্যাঁ, এই জিনিসটা লাগবে না, এই জিনিসটা আমাদের লাগবে না। তো এই জিনিসটা আমরা একটু মুছি।
চলো বের করি। তাহলে দেখো যে এখানে এখানে ওমেগা 1 ডিভাইডেড বাই ওমেগা 2 সমান কত? 2 পাই f1 ডিভাইডেড বাই 2 পাই f2। 2 পাই কাটা, তার মানে কত? f1 বাই f2। ঠিক আছে, তাহলে ওমেগা 1 কত? তাহলে ওমেগা 1 কত? ওমেগা 1 হচ্ছে পাই বাই 3, তাহলে f1 কত? পাই বাই 3। আর f1 সরি নিচে কি? নিচে হচ্ছে f2, নিচে হচ্ছে f2। তাহলে f2 সমান কত বলো তো? 1.1 পাই বাই 3। তাহলে পাই বাই 3 কাটা, তার মানে কত আসতেছে? 1 বাই 1.1। তাহলে কত আসতেছে? সুতরাং আমরা পাচ্ছি f1 বাই f2 সমান হচ্ছে 1 বাই 1.1। তো 1 বাই 1.1 এটা সমান আসলে কত আসে? 1 বাই 1.1 f1 বাই f2, এটা কি ঠিক লিখলাম আমি? 1 বাই পাই বাই 3 ডিভাইডেড বাই 1.1 বাই 3। তাহলে যদি উল্টে ফেলি, না ঠিক না, উল্টে ফেললে 1.1 উপরে চলে যাবে আসলে, হ্যাঁ, আর 1টা চলে যাবে নিচে, হ্যাঁ, 1টা চলে যাবে নিচে আর এটা চলে যাবে উপরে। ঠিক আছে, এটা চলে যাবে নিচে আর এটা চলে যাবে উপরে। তাহলে এটা সমান আসলে কত লেখা যায় বলো তো? 11 বাই 10 লেখা যায় না? মানে উভয় পক্ষকে তুমি যদি 10 দিয়ে যদি গুণ করো তাহলে 11 বাই 10 লেখা যায় না? লেখা যায়। তাহলে খেয়াল করো, আমরা ওমেগা 1 এবং ওমেগা 2 থেকে আমরা সুন্দর করে f1 এবং f2 এর অনুপাত বের করলাম। উদ্দেশ্য কি? কারণ আমি তীব্রতার পরিবর্তন বের করতে চাচ্ছি। তারপরে আমি i1 এবং i2 এর অনুপাত বের করতে চাচ্ছি, আর i1 i2 বের করতে গেলে আমাকে f লাগবে। i1 এবং i2 বের করার জন্য আমাদের কি লাগবে? f লাগবে। তাহলে চলো পরের পেজে যাই। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি কারো কোনো কোশ্চেন থাকার কথা না, ঝামেলা থাকার কথা না, থাকলে আমাকে জানাবে। আচ্ছা, এখন আমরা জানি i1 ডিভাইডেড বাই i2 সমান, যেহেতু সমানুপাতিক সম্পর্ক তার মানে কি হবে? ভাগ হয়ে যাবে, তাই না? সমানুপাতিক সম্পর্কে কি হয়? আমাদের i1 বাই i2 এটা সমান কি আসবে? f1 বাই f2 হোল স্কয়ার। ঠিক আছে, সমানুপাতিক সম্পর্ক। তাহলে i1 বাই i2 সমান হচ্ছে f1 বাই f2 হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এটা যদি আমাদের ফর্মুলা হয় তাহলে আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো? তাহলে i1 বাই i2, আমাকে i1 বাই i2 এর অনুপাত বের করতে হবে। f1 কত? f1 হচ্ছে আমাদের 11, f2 কত? 10, 11 বাই 10 হোল স্কয়ার। তার মানে আমরা পাচ্ছি i1 ডিভাইডেড বাই i2 সমান হচ্ছে 121 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে আমরা আসলে কি পাচ্ছি বলো তো? i1 বাই i2 সমান যদি আমরা যদি, আচ্ছা আমি কি একটু ভুল লিখলাম? আমার তো মনে হচ্ছে আমি একটু ভুল লিখছি। আচ্ছা, একটু ভুল কোথায় হয়েছে আমি বলি। এটা আসলে সমানুপাতিক সম্পর্ক, তো এটা হবে i2, এটা হবে i1, মানে সমানুপাতিক সম্পর্কে উল্টে যায় জিনিসটা আমাদের। দাঁড়াও এক মিনিট একটু আমি একটু বুঝে নিই, তারপর আমি তোমাদেরকে বলছি। আমরা পেয়েছি f1 বাই f2 সমান পেয়েছি আমরা 1.1, হ্যাঁ, তার মানে 11 বাই 10। তাহলে আমরা i1 বাই i2, i1 সমান কত? f1 i1 বাই f1 স্কয়ার ডিভাইডেড বাই i2 বাই f2 স্কয়ার। দাঁড়াও একটা মিনিট, হ্যাঁ, আমি আগে একটু বুঝে নিই বিষয়টা। দাঁড়াও, i1 সমানুপাতিক সম্পর্ক হচ্ছে i1 বাই f1 স্কয়ার। এখন লিখো না, হ্যাঁ, i2 বাই f2 স্কয়ার। তাহলে i1 বাই i2 ঠিকই তো আছে, ঠিকই তো লিখেছিলাম, ভুল তো হয়নি। তাহলে আমরা এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে এখন আমরা জানি i1 বাই i2 সমান f1 বাই f2 হোল স্কয়ার। তাহলে এটা সমান কত? f1 হচ্ছে 11 বাই 10, f1 বাই f2 হোল স্কয়ার, তার মানে হচ্ছে 121 ডিভাইডেড বাই 100। তো 121 ডিভাইডেড বাই 100 মানে কি? তার মানে হচ্ছে 1.21 আসবে, হ্যাঁ, 1.21 আসবে। তার মানে সুতরাং আমরা কি বলতে পারি? i1 হচ্ছে 1.21 i2। তাহলে বড় কে বলো তো? বড় হচ্ছে i1 বড়, কারণ i1 হচ্ছে i2 এর 1.2 গুণ, 1.21 গুণ। ঠিক আছে, তাহলে বড় হচ্ছে আমাদের i1 হচ্ছে আমাদের বড়। আমাকে প্রশ্নে আমাদেরকে বলতে চাইছে কি? আমাদের প্রশ্নে আমাদেরকে বলেছে যে কৌণিক, দাঁড়াও এক মিনিট, আমি কি উল্টাপাল্টা করছি কোনো কারণে? একটা মিনিট, হ্যাঁ, মনে হচ্ছে
আমি আগেরটা পরে আর পরেরটা আগে লিখে ফেলছি। আচ্ছা এখন ঠিক আছে, এখন ঠিক আছে, ওকে। তাহলে দেখো তো, তাহলে আমরা বলতে পারি I1 আর I2 যেহেতু তারা একটা সম্পর্ক তৈরি করলো, তাহলে বলছে শব্দের তীব্রতার কোনো পরিবর্তন হবে কিনা। হ্যাঁ ভাই, শব্দের তীব্রতার পরিবর্তন হবে। হ্যাঁ, তাহলে শব্দের তীব্রতার পরিবর্তন কত হবে? তাহলে সুতরাং শব্দের তীব্রতার পরিবর্তন, শব্দের তীব্রতার পরিবর্তন, এই শব্দের তীব্রতার পরিবর্তনটা তাহলে কত আসবে? ডেল আই। ডেল আই সবসময় কি হয় বলতো? শেষ বিয়োগ আদি। ঠিক আছে, ডেল আই সবসময় কি হবে? শেষ বিয়োগ আদি। তাহলে শেষ কত? I2, আদি কত? I1, তাই না? শেষ হচ্ছে I2, আদি হচ্ছে I1। এটা তো আসলে বৃদ্ধি পাওয়ার কথা, বাট আমার ম্যাথে এটা হ্রাস পাচ্ছে কেন? আমার ম্যাথে এটা হ্রাস পাচ্ছে কেন? দাঁড়াও একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট। কৌণিক দ্রুতিতে ঘুরে তবে শব্দের তীব্রতার কোনো পরিবর্তন হবে কিনা। সব তো আমি ঠিক মতোই লিখেছি। I1/I2 সমান F1/F2 হোল স্কোয়ার, তাহলে 1.21, সবই তো ঠিক আছে। তাহলে এটা আসলে ভুলটা কোথায় হয়েছে? আমার মনে হয় এটা আচ্ছা দেখি, সমস্যা নেই। তাহলে এটা সমান কত আসতেছে বলো তো? I2 মাইনাস I1 কত? 1.21, 1.21 I2, ঠিক আছে, 1.1 I2 এরকম আসবে। ঠিক আছে, তাহলে এরকম যদি আসে তাহলে এটা সমান কত আসতেছে বলো তো? এটা সমান আসতেছে মাইনাস 0.21, 0.21, ঠিক আছে, 0.21 I2 আসতেছে, 0.21 I2 আসতেছে। ঠিক আছে, তাহলে 0.21 I2 যদি আসে, তাহলে আমাদের শব্দের তীব্রতার পরিবর্তনের শতকরা যদি বলি, তাহলে পার্সেন্টেজ যদি আমরা যদি বের করি, তাহলে পার্সেন্টেজ যদি বের করি, পার্সেন্টেজ ডেল আই, তাহলে পার্সেন্টেজ ডেল আই কত আসবে? উপরে হচ্ছে মাইনাস 0.21 I2, এটা কিসের উপর বেড়েছে? এটা আমাদের বেড়েছে I2 এর উপর, I2 এর উপর। তাহলে আমরা যদি এইটা যদি কাটি, ইন্টু কত? 100%, ইন্টু হচ্ছে 100%, যদি কাটাকাটি করি তাহলে কত আসবে? মাইনাস 21% আসবে। তাহলে মাইনাস 21% আসার মানে কি? আমার 21% হ্রাস পাবে। আনসারটা কি হবে? আনসারটা হবে 21% হ্রাস পাবে। ঠিক আছে, আনসারটা আসবে আমাদের 21% হ্রাস পাবে। তাও আমি একটু চেক করে দেখি, দাঁড়াও। আমার মনে হচ্ছে আমি কোথাও একটা লজিক্যাল বিষয় ভুল হয়েছে। তোমাদেরকে ভুল শেখানো তো কোনো অবস্থাতেই উচিত না, কারণ ভুল যদি একটা যদি করে দিয়ে দিই, সেটা আসলে তোমাদের জন্য ভুলই থেকে যাবে। ঠিক আছে, তো ভুল করা যাবে না, ভুল করা যাবে না, ভুল করা যাবে না। দাঁড়াও আমি আরেকবার একটু চেক দিই। হ্যাঁ, আরেকবার একটু চেক দিই ভাই, আরেকবার একটু চেক দিই, কারণ একটু সময় লাগলো, ভুল তো করা যাবে না, তাই না? কারণ ওমেগা 1 হচ্ছে আমাদের π/3, ওমেগা 1 হচ্ছে আমাদের π/3, ওমেগা 2 হচ্ছে আমাদের 1.1 π/3। ঠিক আছে, তো 11 π/30। তাহলে আমাদের আসবে এখান থেকে f'/f। আচ্ছা, আমি এখানে কোথাও কি ঝামেলা করলাম? এই জায়গায় একটু ঝামেলা হয়েছে আমার কাছে মনে হচ্ছে। দাঁড়াও দেখতেছি, এই জায়গায় ঝামেলা হচ্ছে। হ্যাঁ, এই জন্যই হচ্ছে আসলে মনে হয় অঙ্কটা মিলতেছে না। দাঁড়াও ভাই একটু ডিটেলস করি। হ্যাঁ, তারা ওরা করে করতে গিয়ে আসলে হিতে বিপরীত হয়েছে। এই লাইন থেকে আমরা যদি একটু নিচে যাই, দেখো তো, π/3 ইন্টু উপরে চলে যাবে 3, নিচে চলে যাবে 1.1 পাই। এই এখন হয়ে গেছে। ভুলটা কোথায় হয়েছে দেখছো? 1.1 উপরে লিখে ফেলছিলাম, এই জায়গায় ভুল হয়েছে। তাহলে 3 কাটা, পাই কাটা, তার মানে কত আসতেছে? 1/1.1। তার মানে 10 দিয়ে গুণ করলে কত? 10/11 আসবে। আমরা 11/10 লিখছিলাম, এই জায়গায় ভুল আসছে। মেইন ভুল হচ্ছে এই জায়গায়। এখন আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে। এখন আশা করি সবাই ক্লিয়ার। পরে এটা তুলে নিও। হ্যাঁ, তাহলে এটা যদি এরকম যদি আসে, তাহলে আমাদের এই জায়গায় আমরা কি লিখবো? আমরা এই জায়গায় লিখবো, এটা হবে 10, এই জায়গাটা হবে 10/11। হ্যাঁ, এই জায়গাটা হয়নি, এই জায়গাটা হয়নি আমাদের। হ্যাঁ, এই জায়গাটা আমাদের হয়নি, এটা হবে আমাদের 10/11। তার মানে হচ্ছে আমাদের 100/121 I1/I2। হ্যাঁ, তাহলে I1/I2 যদি 100/121 হয়, তাহলে I2/I1 সমান কত আসবে? আচ্ছা আমি পুরোটা মুছেই দিই। ছি কি ভুলটা করলাম দেখো তো। হ্যাঁ, জাতি কি আমাদের মাইনা নিবে? মনে তো হয় না। তাহলে বা I2/I1 সমান কত আসবে? I2/I1 আসবে উপরে 121, নিচে হচ্ছে 100। এখন ঠিক আছে, তাহলে বা I2/I1 সমান আসবে 1.21 আসবে। ঠিক আছে, তাহলে সুতরাং I2 সমান আসবে 1.21 I1। এখন ঠিক আছে, I2 সমান 1.21 I1। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ডেল বের করব। তাহলে সুতরাং ডেল আই, হ্যাঁ, তাহলে তীব্রতার পরিবর্তন, তাহলে সুতরাং তীব্রতার পরিবর্তন ডেল আই ইকুয়াল টু কত? I2 মাইনাস I1, শেষ বিয়োগ আদি। শেষ কত? শেষ হচ্ছে 1.21 I1, আদি কত?
আদি হচ্ছে I1, 1.21 I1 থেকে I1 বিয়োগ করলে 0.21 I1, ওকে 0.21 I1 আসবে। তাহলে সুতরাং যে পার্সেন্টেজ যদি বের করো, পার্সেন্টেজ সবসময় কিভাবে বের করে, পার্সেন্টেজ অফ ডেল আই, শতকরা পরিবর্তন, আমাদের উপরে হবে ডেল আই আর নিচে হবে আই মানে আদি ইন্টু 100%। তাহলে ডেল আই কত 0.21 I1 আর নিচে কত, নিচে হচ্ছে I1 ইন্টু 100%। I1 কাটা, এটাকে 100 দিয়ে গুণ করলে কত আসবে 21%। তাহলে যেহেতু পজিটিভ আনসার আসছে তার মানে আমরা কি বলবো, বৃদ্ধি পাবে। ঠিক আছে, যেহেতু পজিটিভ আনসার আসছে তার মানে আমরা বলবো বৃদ্ধি পাবে, কৌণিক দ্রুতি এত % বৃদ্ধি পাবে। তো সবাই একটু দেখে নাও তো এই অঙ্কটা সবাই বুঝতে পারছো কিনা, আমাকে একটু জানাও সবাই বুঝতে পারছো কিনা। হ্যাঁ, ছোট একটা ভুল হয়ে গেছে, ছোট ভুলের কারণে দেখছো আমাদের কতটুকু সমস্যা হয়ে গেল, ছোট একটা ভুল। হ্যাঁ, তো এই ছোট একটা ভুলের কারণে দেখো আমরা কিন্তু প্রায় হচ্ছে এই অঙ্কটা নিয়ে অনেকক্ষণ কিন্তু আমাদের কিন্তু সময় নষ্ট হলো। তো এরকম ভুল ভাইয়া করলো পরীক্ষার হলে, তোমরা করা যাবে না। হ্যাঁ, পরীক্ষার হলে এরকম ভুল করা তোমাদের জন্য নিষেধ, হারাম। আর আমার ভুল তো আমি সংশোধন করতে পেরেছি, তোমাদের ভুল হয়তো তোমরা সংশোধন করার সময় পাবে না। ঠিক আছে, ঠিক আছে। তো নবনী বলছো ক্লিয়ার, রোজা বুঝছি, ঠিক আছে, রিমু বুঝছি, ঠিক আছে। তাহলে চলো আমরা পরেরটা যাই। পরেরটা যাই, হ্যাঁ পরেরটা যাই। আর দুইটা আছে, দুইটা কি করা লাগবে, করা লাগবে না তো, এগুলো করার কি আছে, এগুলো তো তোমরা পারবা। আচ্ছা এটা করে দিই, হ্যাঁ লাস্টটা করা লাগবে না, ওটা ম্যাথ, ওটা লাগবে না। চলো আরেকটা করবো। এত ম্যাথ করাইছি, এরপর আর কি করার আছে বলো তো। আজকে একটু MCQ দেখবো কিছুক্ষণ। দেখো, দিনাজপুর বোর্ড 2017 আমাদের লাস্ট সিকিউ। প্রথম ক্ষেত্রে পাথরটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। প্রথম ক্ষেত্রে পাথরটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। তো নয়ন 25 গ্রাম ভরের একটি পাথরখণ্ডকে 1 মিটার দীর্ঘ একটি সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে। তাহলে ভর হচ্ছে m, 25 গ্রাম, সুতার দৈর্ঘ্য মানে কি ব্যাসার্ধ, আর হচ্ছে 1 মিটার। পাথরখণ্ডটি প্রতি সেকেন্ডে 5 বার ঘুরে, তার মানে ওমেগা বের করা যাবে। তো এই ইনফরমেশনটা থেকে, এতটুকু পর্যন্ত ইনফরমেশন থেকে আমরা কি বের করবো, আমরা বের করবো প্রথম ক্ষেত্রে পাথরটির কৌণিক ভরবেগ কত। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে পাথরটির কৌণিক ভরবেগ কত। তো চলো বের করি, এটা তো খুবই সিম্পল ম্যাথ, এটা আসলে খুবই সিম্পল ম্যাথ। দেখো গ তো কৌণিক ভরবেগ L ইকুয়াল টু কি I ওমেগা, I ইকুয়াল টু কি mr স্কয়ার, যেহেতু এটাকে চাকতিও বলে নাই সুষম দণ্ডও বলে নাই। ওমেগা ইকুয়াল টু কি 2 n/t। এই তো ফর্মুলা বসাই দিবা, মানে মান বসাই দিবা, অঙ্ক শেষ। m কত 25 গ্রাম, 25 গ্রাম মানে কি 0.025 কেজি। আর কত, আর হচ্ছে 1 মিটার, তাহলে 1 স্কয়ার। 2 পাই n কত মিনিটে 5 বার, তাহলে n হচ্ছে 5/60। তাহলে কত আসে করো, আনসারটা কত আসে দেখো, 0.025 ইন্টু 1 স্কয়ার ইন্টু 1 স্কয়ার না লিখলেও চলে আসলে, 2 পাই ইন্টু 5/60, 0.013 আসবে, 0.013। কৌণিক ভরবেগের একক কি কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন শেষ। গরুর গ এতটুকুই ভাইয়া। হ্যাঁ, গরুর গ আমাদের এতটুকুই, ঠিক আছে, গরুর গ আমাদের এতটুকুই, 0.025, 1 মিটার দীর্ঘ সুতা, তাহলে 1 মিটার ব্যাসার্ধ। আচ্ছা একটা মানে ভুল করছি, প্রতি সেকেন্ডে বলছে ভাইয়া, প্রতি মিনিটে বলে নাই, প্রতি সেকেন্ডে বলছে। তাহলে প্রতি সেকেন্ডে বললে তো আমাদের আসলে 60 দিয়ে ভাগ করার কিছু নাই। টি এর মান আসলে আসবে আমাদের কত, টি এর মান আসবে আমাদের 1 সেকেন্ড। হ্যাঁ, প্রতি সেকেন্ডে বলছে, তাহলে কত আসবে 2 পাই ইন্টু 5/1, 2 পাই ইন্টু 5/1, 2 পাই ইন্টু 5/1। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আনসারটা একটু চেঞ্জ আসবে, আনসারটার মধ্যে সেই ক্ষেত্রে একটু চেঞ্জ আসবে। হ্যাঁ, প্রতি সেকেন্ডে বলছে, মিনিট বলে নাই, প্রতি সেকেন্ড বলছে, তাহলে এটার আনসার আসবে 0.7854, 0.7854। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। তারপর দেখি নয়ন সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করে ঘূর্ণন সফলভাবে সম্পন্ন করতে পারবে কিনা। পাথরের ঘূর্ণন সংখ্যা একই রাখছে, মানে প্রতি সেকেন্ডে 5 বারই রাখছে।
রেখে সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, সুতার সর্বাধিক 40 নিউটন বল সহ্য করতে পারে। তার মানে তোমাকে বের করতে হবে সুতার দৈর্ঘ্য যদি দ্বিগুণ করো তাহলে সেটার জন্য তোমার যে কেন্দ্রমুখী বল সেটা 40 নিউটন এক্সিড করবে কিনা, অতিক্রম করবে কিনা। যদি কেন্দ্রমুখী বল 40 নিউটন থেকে বেশি হয় তাহলে বলবা যে ঘূর্ণন সফলভাবে সম্পন্ন করতে পারবে না, কারণ কি সুতা ছিঁড়ে যাবে। আর কেন্দ্রমুখী বল যদি 40 থেকে কম হয় তাহলে বলবা হ্যাঁ নয়ন সফলভাবে সম্পন্ন করতে পারবে। তাহলে চলো তো দেখি এটা কিভাবে করব। তা আমরা লিখবো এখানে এখানে আমাদের সুতার ভর m কত, এখানে বস্তুর ভর m ইকুয়াল টু কত 0.025 কেজি। তারপর সুতার দৈর্ঘ্য মানে কি ব্যাসার্ধ r ইকুয়াল টু কত 1 মিটার। এখন সুতার দৈর্ঘ্য কি করছে দ্বিগুণ করছে, তাহলে এটা আর 1 মিটার নাই, সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করলে এটা কত হয়ে গেছে ভাইয়া, সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করলে এটা আমাদের হয়ে গেছে 2 মিটার। ঠিক আছে 2 মিটার পাশে লিখতে পারো দ্বিগুণ দ্বিগুণ করা হয়েছে, হ্যাঁ দ্বিগুণ করা হয়েছে এই জন্য 2 মিটার হয়েছে। আচ্ছা তারপর ঘূর্ণনের সংখ্যা ওমেগা ইকুয়াল টু কত 2 পাই ইনটু 5 ডিভাইডেড বাই 1, লেখার দরকার নেই, আমি কি 10 পাই রেডিয়ান পার সেকেন্ড, কারণ প্রতি সেকেন্ডে 5 বার ঘুরে। ঠিক আছে তাহলে কৌণিক বেগ 10 পাই রেডিয়ান পার সেকেন্ড। আর ম্যাক্সিমাম যে বল টি ম্যাক্সিমাম সুতার টান যেটা, হ্যাঁ টি ম্যাক্সিমাম ইকুয়াল টু কত 40 নিউটন। আমরা টি বের করব, টি বের করে দেখবো সেটা টি ম্যাক্সিমাম থেকে বেশি নাকি কম। আমরা জানি সুতার টান এখানে কি হিসেবে কাজ করবে, কেন্দ্রমুখী বল। তাহলে সুতার টান টি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, এবং যেহেতু আমাদের হাতে ভি নাই ওমেগা আছে তাহলে এটা কি হয়ে যাবে এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে তাহলে এটা সমান আমরা কি লিখবো, বা টি সমান এম কত, টি সমান এম হচ্ছে আমাদের 0.025, ওমেগা কত, ওমেগা হচ্ছে 10 পাই হোল স্কোয়ার, 10 পাই হোল স্কোয়ার। আর কত, আর হচ্ছে আমাদের 2 মিটার, আর হচ্ছে আমাদের 2 মিটার। তো এটা যদি হিসাব করো তাহলে তোমার টি এর মান কত আসতেছে, চলো তো দেখি। টি এর মান আসতেছে 0.025 ইন্টু 10 পাই স্কোয়ার ইন্টু 2, 49.35 আসতেছে। ওয়াও, সুতা ছেঁড়া আব্বা রাখবো, খালি ছিঁড়তো না, বুঝা গেছে। তাই মাঝে মাঝে একটু আঞ্চলিক ভাষায় কথা বলি, ভাল লাগে আর কি। ঠিক আছে তাহলে দেখো সুতা ছিঁড়া আব্বা রাখবো, বুঝছো, চলো আব্বা রাখাই সুতা ছিঁড়া, চলো 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 সুতা ছিঁড়া আব্বু ডাকাই, সুতাকে বলি আব্বু ডাক। তাহলে ঠিকই হবে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি টি ম্যাক্স থেকে বড় আসছে, তার মানে নয়ন সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করে ঘূর্ণন, নয়ন সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করে ঘূর্ণন সফলভাবে সম্পন্ন করতে পারবে না। ঠিক আছে লিখে দিবা কমেন্টে, কি লিখে দিবা, পারবে না। ঠিক আছে তো এই ছিল আমাদের সিকিউ সলভিং। সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু দ্রুত একটু জানাও, সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা আমাকে একটু দ্রুত জানাও। আমাদের সিকিউ কিন্তু সলভ হয়ে গেল, আমাদের সব ধরনের সিকিউ কিন্তু সলভ হয়ে গেল, সব ধরনের সিকিউ করা কিন্তু সলভ হয়ে গেছে। এখন আমরা খুব অল্প সময়, মনে করো আধা ঘন্টার মধ্যে আমাদের 30টা 40টা 50টা যে কয়টা এমসিকিউ সলভ করা যায় সেটা করার চেষ্টা করব। হ্যাঁ নাকি আজকে করবা না তোমরা বলো, তোমাদের উপর ডিপেন্ড করছে, নাকি আগামীকাল ধরবো এমসিকিউ কে, আগামীকাল থেকে শুরু করব এমসিকিউ, আগামীকাল থেকে শুরু করব এমসিকিউ কে, আগামীকাল থেকে শুরু করব নাকি আজকে কিছু দেখাবো, আমাকে একটু বলবা। হ্যাঁ এমসিকিউ কে আমি আগামীকাল শুরু করবো, আজকে শুরু করলে খুব বেশিক্ষণ দেখাবো না, হয়তো 25-30টা এমসিকিউ দেখাবো। তোমাদের এই অধ্যায়ে প্রায় 200 এমসিকিউ সলভ করাবো আমি। ঠিক আছে প্রায় 200 এমসিকিউ সলভ করাবো আমি। তো আমাকে সবাই একটু বলো আজকে এমসিকিউ আমরা ধরবো কিনা। তোমাদের উপস্থিতি তো মারাত্মক, তোমাদের উপস্থিতি দেখা ভাই একদম মানে খুশিতে আত্মহারা হয়ে গেছে। আচ্ছা রোজা বলছো ভাই আজকে আর করায়েন না, কালকে করায়েন। আচ্ছা ঠিক আছে, আসলে আমি নিজে আসলে আজকে করাতে চাচ্ছিলাম না, কারণ হচ্ছে আজকে প্রচুর ঝামেলার মধ্যে গেছি, বুঝছো। আজকে গরমও অনেক বেশি, আজকে আসলে শরীরের অবস্থা খুবই খারাপ। তারপরে হচ্ছে ভাবলাম যে করাই দিই, তার উপর হচ্ছে 8টার সময় শুরু করার কথা, 8:30টায় শুরু করছি। তো ঠিক আছে তাহলে আজকে আমরা এতটুকু পর্যন্তই রাখি। হ্যাঁ আজকে আমরা কি কি বললাম একটু দেখো তো, আজকে আমরা কয়টা সিকিউ করলাম একটু দেখো তো। বেশ সিকিউ করেছি তাই না, বেশ সিকিউ করেছি আজকে আমরা। 1 2 তারপর হচ্ছে 3 4 5
6টা সিকিউ করেছি আমরা, তাই না? 6টা সিকিউ আজকে আমরা সলভ করেছি। তো এই সিকিউগুলা তাহলে হচ্ছে তোমরা কি করবা, এই সিকিউগুলো হচ্ছে তোমরা বাসার মধ্যে ভালো করে হচ্ছে এগুলো পড়বা। হ্যাঁ, এই সিকিউগুলো হচ্ছে তোমরা বাসায় খুব ভালো করে পড়াশোনা করবা, যাতে করে হচ্ছে এই সিকিউগুলোতে তোমাদেরকে কেউ আটকাতে না পারে। ঠিক আছে, এই সিকিউগুলো তোমরা এত জোসভাবে পড়বা যাতে করে এই সিকিউতে তোমাদেরকে কেউ আটকাতে না পারে। হ্যাঁ, আর সিকিউ পিডিএফ হচ্ছে আমরা সেভ করে ফেলেছি। তো এই সিকিউটাই হচ্ছে আমি তোমাদেরকে একটু পরে আপলোড করে দিব, আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে, সেখান থেকে হচ্ছে তোমরা পরবর্তীতে কিন্তু ক্লাসটা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাসটা তাহলে আমরা এখানেই শেষ করছি। আগামীকাল তোমাদের ক্লাস কখন শুরু হবে? আগামীকাল ভাইয়ের সেই ব্যস্ত শিডিউল। আগামীকাল জার্নি শুরু হবে সকাল 10টায়, জার্নি টু মানে একটা পর একটা ব্যাচ শুরু হবে সকাল 10টায়, ব্যাচ শেষ হবে সন্ধ্যা 6টায়। টানা 4টা ব্যাচ পড়াতে হবে। 4টা ব্যাচ পড়ানোর পর আগামীকাল দুপুরে খাওয়ার সময় পাবো কিনা আসলে জানি না। তো 4টা ব্যাচ পড়ানোর পর 6টার সময় যদি শেষ করি, মিনিমাম 8টা বাজবে, কারণ অ্যাটলিস্ট এরপরে আমার 2 ঘন্টা আমি নাই। সারাদিন যদি 8 ঘন্টা যদি পড়াই, 8 ঘন্টা পড়ানোর পর অ্যাটলিস্ট 2 ঘন্টা আমার খুঁজে পাওয়া যাবে না। তো সেই হিসাবে আগামীকাল ইনশাল্লাহ রাত 8টায়, হ্যাঁ আগামীকালকেও রাত 8টায় ধরে রাখুন, ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু হবে। আগামীকাল ক্লাসে আমরা কি করবো? আগামীকাল ক্লাসে আমরা হচ্ছে আমাদের এমসিকিউ সলভ করব। ঠিক আছে, ওকে। আর হচ্ছে আগামীকালকে ক্লাসে এমসিকিউ যেহেতু সলভ করবো, এমসিকিউতে আমাদের কিন্তু টুকিটাকি যে বেসিকগুলো পড়ানো সেগুলো হচ্ছে ভাই আবার পড়াই দিব। ওকে, তো এমসিকিউ ক্লাসটা আমি চেষ্টা করবো তোমাদেরকে অ্যাটলিস্ট 2 ক্লাসের মধ্যে শেষ করে দেওয়ার। তারপরও এমসিকিউ ডেপথের উপর ডিপেন্ড করছে। এখন আমি যদি তোমাদেরকে, যে তোমরা জানো আমি একটু ডিটেলসে শিখাইতে চাই তোমাদেরকে, সেই ক্ষেত্রে একটু টাইমটা একটু বেশি লাগতে পারে। বাট আমি এমনভাবে শিখাইতে যাচ্ছি যে একটা অধ্যায় পড়লাম, এই অধ্যায়টা যাতে তোমার আর কারো কাছে পড়া না লাগে। কথা কি বোঝা গেছে? কারণ এখন আর সময় নাই, বিশেষ করে 25 ব্যাচ যারা আছো, যারা 26 ব্যাচ আছো ইটস ওকে, তুমি আরো অনেক সময় পাবা, তুমি আরো 10 জন ভাইয়ের কাছে গিয়ে পড়তে পারবে। বাট যারা 25 ব্যাচের আছো তোমাদের কিন্তু আর ভাইয়া আপু চেঞ্জ করার সুযোগ নাই। ওকে, তো ঠিক আছে, আমার বাসায় কারেন্টও চলে গেছে, টাইম চলে গেছে, হ্যাঁ কারেন্টও চলে গেছে, ক্লাসও হচ্ছে শেষ হয়ে গেছে। তো ঠিক আছে, আমরা সফলভাবে ক্লাস শেষ করতে পেরেছি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।